শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। জগৎ সিংহের হাত হইতে পিস্তলটি পড়িয়া গেল। কেন তাহাদিগের কার্যে বাধা দেয় নাই, কিন্তু ব্যাপার দেখিয়া প্রত্যেকেই আশ্চর্যান্বিত হইয়াছিল। বলিতে গেলে জগৎ সিংহকে ভূতলসায়ী করিতে বোধ হয় রায়মল্লের অতি সামান্যই ক্লেশ হইয়াছিল। কাহারও রক্তপাত হইল না, অথচ সেই শান্ত শিষ্ট ক্ষুদ্রাকৃতি রায়মল্ল অত বড় একজন কুস্তিগীর পুরুষকে যেমন একটি বালকের ন্যায় ভূষাই করিলেন। জগৎ সিংহ পিস্তলটা ফেলিয়া দিবা মাত্র রায়মল্ল সাহেব সেই পিস্তলটি কুড়াইয়া লইয়া উঠিয়া দাঁড়াইলেন। জগৎ সিংহ একখানি শানিত ছুরিকা কটিদেশ হইতে বাহির করিয়া রায়মল্লকে আক্রমণ করিতে অগ্রসর হইলে তৎক্ষণাৎ গোয়েন্দা সর্দার রায়মল্ল সেই পিস্তলটা তাহার দিকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার নিজের পিস্তলেই নিজে মরবে কেন? এখনো সতর্ক হও। কে 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 তুই? আমি কে তুমি জানতে চাও? হ্যাঁ, লোকে আমায় রায়মল্ল গোয়েন্দা বলে ডাকে, আর কোম্পানি বাহাদুর রায়মল্ল সাহেব বলেন। জগৎ সিংহ তৎক্ষণাৎ নিজ হস্তস্থিত শানিত ছুরিকা বোতলে নিক্ষেপ করিয়া যেন কত ভালো মানুষের মতো বিনীতভাবে বলিল, ও তা না হলে কি এত সাহস হয়? আপনাকে চিনতে পারিনি, মাফ করবেন। জগৎ সিংহ যখন দম্ভ ভরে নিজ নাম উচ্চারণ করিয়াছিল, তখন অন্য লোকজন যত না চমকিত হইয়াছিল, রায়মল্ল গোয়েন্দার নাম উচ্চারিত হইবা মাত্র তাহারা যেন সেইখানে একেবারে জমাট বাঁধিয়া গেল। হতবাক হইয়া তাহারা সেই অদ্ভুত গোয়েন্দার মুখপানে চাহিয়া রহিল। এতদিন যে লোকের কেবল নাম শুনিয়া তাহারা বিস্মিত হইত, আর সেই লোক সম্মুখে উপস্থিত। রায়মল্ল গোয়েন্দা এ সকল বিষয়ে লক্ষ্য না করিয়া পার্শ্বস্থ একটি ক্ষুদ্র গৃহে প্রবেশ করিয়া তাহার দ্বার রুদ্ধ করিলেন। পান্থশালাধ্যক্ষকে কেবল বলিয়া গেলেন, সকাল হইলেই আমার ঘুম ভাঙিও। ঘরের ভিতরে প্রবেশ করিলেন বটে, কিন্তু তিনি নিদ্রাগত হইলেন না। তাহার মনে এখন একটা নতুন ভাবনা জুটিল। তিনি কেবল জগৎ সিংহের নাম লইয়াই ভাবিতে লাগিলেন। জগৎ সিংহের নাম তিনি অনেকবার শুনিয়াছেন। তিনি পার্বতীয় প্রদেশস্থ একজন বিখ্যাত বদমায়েশ। তাহার নামে অনেক খুন মোকদ্দমা, অনেক গ্রেপ্তারি পরোয়ানা আছে। কিন্তু তাছাড়াও জগৎ সিংহের নাম যেন তিনি আর কাহারও কাছে শুনিয়াছেন। অনেকক্ষণ চিন্তার পর তাহার মনে পড়িল, অজয় সিংহ একবার তাহার সাক্ষাতে তাহার পরিচয় দিবার সময়ে এই নাম উচ্চারণ করিয়াছিলেন। তখন তিনি ভাবিতে লাগিলেন, এই কি সেই জগৎ সিংহ? এই লোকে কি তারার বিমাতার সহিত অবৈধ প্রণয়ে আবদ্ধ? এই কি তারার বিষয় সম্পত্তি নির্বিঘ্নে ভোগ দখল করিতেছে, যাহাকে বহু অনুসন্ধানে বাহির করিতে হইত? ভাগ্যক্রমে সে কি আজ আপনা আপনি আমার সহিত পরিচয় হইয়া গেল? এইরূপ ভাবনা চিন্তায় তিনি অনেকক্ষণ অতিবাহিত করিলেন। হঠাৎ তাহার চিন্তায় বাধা পড়িল। সরাইয়ে বহির্দেশে তিনি যেন কাহার কণ্ঠস্বর শুনিতে পাইলেন। কে যেন অতিশয় ব্যস্ত সমস্তভাবে বলিতেছে, আজ রাত্রে গিয়ে আর কি ফল হবে? কাল সকালে তখন যাবেন। আর একজন লোক উত্তর করিল,
না না, আমাকে এই রাত্রে যেতে হবে। তুমি আমার ঘোড়াটা নিয়ে এসো। এই অন্ধকারে কেমন করে যাই বলুন? তবে আপনি একান্ত পিরাপিরি করলে বাধ্য হয়েই যেতে হবে। আমি আজ যাবই, আমাকে যেতে হবেই। রায়মল্ল সাহেব এই কথোপকথন ও কণ্ঠস্বর শুনিয়াই অনুমান করিলেন জগৎ সিংহ সরাই পরিত্যাগ করিয়া সেই রাত্রেই প্রস্থানের উদ্যোগ করিতেছে, আর সরাই রক্ষক তাহাতে বাধা দিতেছে। তিনি ভাবিতে লাগিলেন, কেন জগৎ সিংহ এত ব্যস্ত হইয়া আজ রাত্রিতেই এখান হইতে পলায়নের চেষ্টা করিতেছে। কিয়ৎক্ষণ পরেই তিনি আবার সরাই রক্ষকের কণ্ঠস্বর শুনিলেন। সে বলিল, রাত্রে পাহাড়ি পথে যাওয়া বড় ভয়ানক কাজ। আমি এখন আপনাকে বারণ করছি, আপনি যাবেন না, গেলে বিপদে পড়বেন। রায়মল্ল সাহেব কান পাতিয়া বেশ ভালো করিয়া সব শুনিতে লাগিলেন। তিনি ভাবিতে লাগিলেন, এই রাত্রে জগৎ সিংহ কেন এখান হইতে চলিয়া যাইতে চায়? রায়মল্ল সাহেব উন্মুক্ত বাতায়ন পথে দিয়া দেখিতে লাগিলেন জগৎ সিংহ অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সরাই রক্ষককে জিজ্ঞাসা করিল, এখানে হইতে বুঁদি গ্রামে যাবার কোনো সহজ রাস্তা নাই? না, এখান থেকে কত দূর হইবে? তা প্রায় 10 ক্রোশ। রায়মল্ল সাহেব এই কথা শুনিয়াই ভাবিলেন, এ বুদিগ্রামে যেতে চাই কেন? নিশ্চয়ই কোনো বিশেষ দূরভিসন্ধি আছে। হলো না, আজ রাত্রে আমার শোয়া হলো না দেখছি। কিয়ৎক্ষণ পরে তিনি ছদ্মবেশ ধারণ করিয়া বাতায়ন পথ দিয়া লাফাইয়া পড়িলেন। অন্ধকারে আস্তাবলের দিকে গিয়া আপনার অশ্বটিকে বন্ধনমুক্ত করিয়া লইলেন। অশ্বের পদশব্দে পাছে জগৎ সিংহ বুঝিতে পারেন তিনি তাহার পশ্চ উদ্ভাবন করিতেছেন, তাই তিনি অশ্ববধ হইতে লৌহ নির্মিত নাল খুলিয়া লইলেন। অশ্বারোহণে অর্ধ ঘণ্টাকালের মধ্যেই তিনি জগৎ সিংহের অশ্বের পদশব্দ শুনিতে পাইলেন। তখন তাহার মনে অপূর্ব আনন্দের উদয় হইল। দূরে একটি সরাইয়ের ক্ষুদ্র আলোকরশ্মি তাহার দৃষ্টিগোচর হইল। সহসা তিনি আর জগৎ সিংহের অশ্বের পদশব্দ শুনিতে পাইলেন না। তিনি বুঝিলেন সেই সরায়ে জগৎ সিংহ আশ্রয় লইলেন। সে সরায়ে কিরূপ লোকের গমনাগমন হইত তাহা রায়মল্ল গোয়েন্দার অবিদিত ছিল। তিনি জানিতেন যত চোর, বদমাইশ, প্রবঞ্চক, খুনি, ফেরারি লোক পরস্পরের সহিত দেখা সাক্ষাৎ করিত ও সন্ধান লইয়া রজনীযোগে তথায় সম্মিলিত হইত এবং নিজ নিজ কার্য সাধন করিয়া চলিয়া যাইত। জগৎ সিংহ এখানে আসিয়া কি উদ্দেশ্যে অবতরণ করিলেন তাহাই জানিবার জন্য রায়মল্ল গোয়েন্দা বড় ব্যগ্র হইলেন। তিনি অশ্ব হইতে অবতরণ করিয়া একটি বৃক্ষে তাহাকে বাঁধিয়া রাখিয়া উঁচু নিচু পাহাড় ও গাছপালার অন্তরালে থাকিয়া প্রায় জগৎ সিংহের নিকটবর্তী হইলেন। দেখিলেন জগৎ সিংহ আপনার অশ্বটিকে একটি তরুতলে রাখিয়া পথিকশালার অভিমুখে অগ্রসর হইতেছে। রায়মল্ল গোয়েন্দাও খুব সাবধানে পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। সহসা একবার বংশীধ্বনি শ্রুত হইল। তিনি বুঝিলেন ইহাও জগৎ সিংহের কার্য। সরায়ে নিশ্চয়ই তাহার সহিত সাক্ষাৎ করিবার কারণে কোনো লোক অপেক্ষা করিতেছে। তাহাকে দূর হইতে সংবাদ দিবার জন্য এই বংশীবাদন হইল। প্রকৃতপক্ষে ঘটিলও তাহাই। জগৎ সিংহের সেই বংশীরব শুনিবা মাত্র পান্থশালার দ্বারদেশ উন্মুক্ত হইল। একজন লোক বাহিরে আসিয়া ঠিক সেইরূপ বংশীধ্বনি করিয়া জানাইল সে উপস্থিত আছে। তাহার পরেই তাহার সঙ্গে আরও 2 জন লোক বাহির হইয়া আসিল। রায়মল্ল গোয়েন্দা দেখিলেন 3 জন লোক ও জগৎ সিংহ নিকটস্থ একটি বৃক্ষতলে সমবেত হইয়া কথাবার্তা কহিতে লাগিল। তিনি লুক্কায়িতভাবে তাহাদিগের পশ্চাতে গিয়া এমন স্থানে দাঁড়াইলেন যেখান হইতে অনায়াসেই তাহাদিগের পরামর্শ সব শোনা যায়। এইরূপভাবে তাহাদিগের নিকটস্থ হইতে পারায় তিনি মনে মনে নিজ সৌভাগ্যের প্রশংসা করিতে লাগিল। জগৎ সিংহ সেই 3 জন লোককে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিল, খবর ভালো তো? ভালো। ঠিক জায়গায় যেতে পেরেছিলে? হ্যাঁ, কাজ হয়েছে? হয়েছে। তাকে দেখেছো?
তাকে আনতে পারবে? নিশ্চয়ই। কখন? আমাদের পাওনার কথা তো ঠিক হলেই। আমি তো তোমাদের আগেই বলেছি 1000 করে একজনকে দেব। তাতে হবে না, এখন অবশ্যই কিছু বাড়াতে হবে। কত চাও? প্রত্যেকে 2000 করে। একটা সামান্য কাজের জন্য অনেক টাকা চাইছো বড় সোজা কাজ নয়। কেন? এখন রায়মল্ল গোয়েন্দা তার রক্ষণাবেক্ষণের ভার নিয়েছে। তাছাড়া আরেকটা কথাও শুনলাম, এই মেয়েটা নাকি অতুল ঐশ্বর্যের অধিকারিণী, অথচ কে বঞ্চনা করে তার বিষয় আশয় ভোগ দখল করেছে। রায়মল্ল সাহেব নাকি প্রতিজ্ঞা করেছেন সেসব অপহৃত বিষয় সম্পত্তি পুনরুদ্ধার করবেন। এই ভুল সংবাদ কে তোমাদের দিলে? কোথা থেকে এই গাঁজাখড়ি কথা শুনলে? আছে আছে, আমাদেরও সন্ধান সুলভ আছে। তা সে কথা নিয়ে সময় কাটাবার দরকার কি? রায়মল্ল সাহেবই যে সেই ছুরিটা রক্ষণাবেক্ষণে ভার নিয়েছে তা কেমন করে জানলে? গুজব কথাও তো হতে পারে। না, গুজব কথা নয়। তা যাক, তোমরা তাকে আনতে পারবে? হ্যাঁ, এই রাত্রেই যদি সব বন্দোবস্ত ঠিক হয়, আমরা যা চাই তা আপনি দিতে রাজি হন। আজ রাত্রের মধ্যে কেমন করে? 2000 করে দিতে হবে। 2000 করেই দেব। তখন পেছলে কিন্তু আমরা শুনবো না। আমি যখন বলছি দেব তখন আর কথায় কাজ কি? আমরা তাকে এনেছি। অত্যন্ত ব্যগ্রভাবে আশ্চর্যান্বিত হইয়া জগৎ সিংহ জিজ্ঞাসা করিল, এনেছ? কাকে বলো দেখি? যাকে আপনি আনতে বলেছিলেন। কোথায়? দেখুন, আমরা সুবিধা পেয়ে ছাড়বো কেন? রাত্রে ঘাটে কাপড় কাচতে যাচ্ছিল, সেই সুযোগে তো তাকে ধরে ফেলেছি। তাকে এখন এক জায়গায় লুকিয়ে রেখেছি। কোথায়? এই সরাই। তা এখন বলবো কেন? এইরূপ কথাবার্তা শুনিয়া রায়মল্ল সাহেব স্পষ্টই বুঝিলেন তাহারা কোন বালিকাকে অপহরণ করিয়া লইয়া আসিয়াছে। তিনি ভাবিলেন হয়তো জগৎ সিংহ তারাকে হত্যা করিয়া নির্বিবাদে তাহার বিষয় সম্পত্তি ভোগ দখল করিবার জন্যই সকল ষড়যন্ত্র করিয়াছে। ইহাই সম্ভব। জগৎ সিংহ ও সেই দুজন লোক সরাইয়ের দিকে অগ্রসর হইল। সরাই রক্ষকও যে এই ভয়ানক কার্যে তাহাদের সহায়তা করিতেছে তাহা তিনি অনুমান করিলেন। সরাই উপস্থিত হইয়াই সেই দুর্বৃত্তগণ বেগবান অশ্বের পদশব্দ শুনিয়া চমকিত হইল। সরাই রক্ষককে একথা জিজ্ঞাসা করাতে সে অবাক হইয়া কেহ তথায় আসিতেছে কিনা দেখিতে লাগিল। অবশ্য কাহারও আসিবার কথা ছিল না বলিয়া সে সহসা ওই কথায় কোনো উত্তর দিতে পারিল না। জগৎ সিংহ জিজ্ঞাসা করিল, ওকে আসে? সরাই রক্ষককে আর কোনো উত্তর করিতে হইল না। একজন বৃদ্ধ মাতাল টলিতে টলিতে তথায় আসিয়া উপস্থিত হইল। চারিজন ষড়যন্ত্রকারী মাতাল অবস্থায় এই বৃদ্ধকে দেখিয়া সেদিকে বড় নজর করিল না। তাহারা আপনা আপনি যে যার নিজের কথা কহিতে লাগিল। বৃদ্ধ মাতাল বলিল, সরাইওয়ালা, আমায় আজ রাত্রের মতো একটা ঘর ছেড়ে দিতে পারো? এই দেখছো, আমি কিছুতেই দাঁড়াতে পারছি না, পা দুখানা ভারী অবাধ্য হয়েছে। যাও যাও, আর ঘর ছেড়ে দেয় না, মাতাল কোথাকার। আজ আমার সব ঘরে লোক আছে। বৃদ্ধ মত্ততার সহিত মৃদুমন্দভাবে নৃত্য করিতে করিতে বলিল, বলে যাও বাবা তোতা পাখি, তুমি বেশ বলছো, ভালো গাইছো। একটা দেখে শুনে দাও না বাপ, বেজায় মাতাল হয়ে পড়েছি। কেন ভিড় বাড়াবে বাবা? আজ আমার আর জায়গা নাই। তোমার সিধে পথ দেখতে হচ্ছে, আজ যাত্রার এখানে হচ্ছে না।
রাত্রি কোথায় বাবা? রাত্রি কি আছে? দেখো, এতক্ষণে বুঝি রোদ্দুর উঠে পড়লো। অন্তত একটাকে তুলে বিদায় করে দিয়ে আমায় একটু জায়গা করে দাও না। তারা সারা রাত ঘুমিয়েছে, আমি সারা রাত মদ খেয়েছি। এখন আমায় খানিকটা ঘুমোতে দাও। আমি বলছি আজ এখানে আর জায়গা নাই, তুমি সোজা পথ দেখো। এখান থেকে আর একটা সরাই কত দূর হবে? কোষখানেক দূরে, এই রাস্তা ধরে বরাবর সমান চলে যাও। বৃদ্ধ বেগতিক দেখিয়া সেইখানে বসিয়া পড়িল। নানাবিধ অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি পূর্বক বিজড়িত স্বরে উত্তর করিল, বাবা, অত দূর? এখান থেকে আর কোন বেটা একমা নড়ে? আমার শিকড় নেমে গেছে বাবা, এখন আমায় আর টেনে তোলা দায় হবে। এই বলিয়া বৃদ্ধ সেই উঠানে ঘাস বনের মাঝখানে লম্বাভাবে উপুড় হইয়া শুইয়া পড়িল এবং অল্পক্ষণের মধ্যেই তাহার নাসিকা গর্জন আরম্ভ হইল। তাহার কথাবার্তা ও ভাবগতিক দেখিয়া তাহাকে কেহই সন্দেহ করিতে পারিল না। সরাইরক্ষক তাহার এই দুরবস্থা দেখিয়া কোনো কথা বলিল না। সকলে ভাবিল, যাক, বুড়োটা ওইখানেই মরার মতো পড়ে থাক, তাতে আর আমাদের কি ক্ষতি হবে। ষড়যন্ত্রকারীগণও বৃদ্ধ মদ্যপের এই অবস্থা দেখিয়া আপন আপন কথাবার্তা আরম্ভ করিল। তারপর তাহাদের সমস্ত কথা শেষ হইলে দুজন সেই অপহৃতা বালিকাকে আনয়নার্থ আরেকটি ঘরে চলিয়া গেল। সরাইরক্ষকও ওই দুর্বৃত্ত কয়জনের ঘোড়া আনিবার জন্য আস্তাবলের দিকে অগ্রসর হইল। তাহাদের কথাবার্তায় ও পরামর্শে ধার্য হইল ওই কয়জন লোক জগৎ সিংহের সহিত অশ্বারোহণে কোনো পর্বত সমীপস্থ গ্রাম পর্যন্ত যাইবে। তথায় তাহাকে একখানি গাড়িতে তুলিয়া দিয়া টাকা কড়ি চুকাইয়া লইয়া চলিয়া আসিবে। যে বৃদ্ধ মাতাল কথা কহিতে কহিতে তথায় পড়িয়া কুম্ভকর্ণের মতো নিদ্রা যাইতেছিল, সে প্রকৃতপক্ষে মাতাল নহে, নিদ্রিতও হয় না। স্থলে বলিয়া দেওয়া উচিত, এই বৃদ্ধ আর কেহই নহে, সেই রায়মল্ল গোয়েন্দা। এ কথা বোধ হয় পাঠক অনেক পূর্বে অনুমান করিয়া লইয়াছেন। অনুমানের উপর নির্ভর না করিয়া স্থলে খুলিয়া বলা গেল, গুপ্ত মন্ত্রণাকারীদের প্রত্যেক কথার উপর রায়মল্ল লক্ষ্য রাখিয়াছিলেন। তিনি উপায় কি করিবেন তাহাই ভাবিতেছিলেন। নিজ জীবনের জন্য যদি হইত, তাহা হইলে তিনি একাকী এই পঞ্চজনের বিরুদ্ধে দণ্ডায়মান হইতে বিন্দুমাত্র ভীত বা সংকুচিত হইতেন না। কিন্তু তিনি কি করিবেন? পঞ্চজন ভয়ানক অসম সাহসিক লোকের সহিত যুদ্ধ করিতে গিয়া যদি তিনি কোনো প্রকারে আহত হইয়া পড়েন, আর এই বালিকা যদি তারাবাই হয়, তাহা হইলে অভাগিনী তারার দশা কি হইবে, এই ভাবনাতেই তাহার মস্তিষ্ক আলোড়িত হইতে লাগিল। কেমন করিয়া তারাকে এই দস্যুগণের কবল হইতে মুক্ত করিবেন, তাহাই তাহার একমাত্র চিন্তা হইল। তিনি অবশেষে স্থির করিলেন, দেখি কত দূর গড়ায়, কোন রকমে একটা সুবিধা কি হইবে না। তারার বিপদের উপর বিপদ ঘটিতে লাগিল। নিতান্ত বালিকা বয়স হইতে তাহার সম্পত্তি অপহরণ করিবার লোভে তাহাকে স্বীয় জন্মস্থান ছাড়াইয়া বর্ধমানে স্থানান্তরিত করা হইয়াছিল। তারপর সে জীবিত কি মৃত অনেক দিন কেহ তাহার সন্ধান পায় নাই। মধ্যে রঘুনাথ তাহার রূপমোহে মুগ্ধ হইয়া তাহাকে পাইবার জন্য অনেক চেষ্টা করিয়াও কিছু করিতে পারে নাই। ঘটনাক্রমে অভাগিনী সেই রঘুর হাতে বন্দিনী হয়। রায়মল্ল গোয়েন্দা সহায় না হইলে সে যাত্রা কি হইত বলা যায় না। পাঠক এ সকল সংবাদ পূর্বেই একবার পাইয়াছেন। সে বিপদে তারার কেহ ক্ষতি করিতে পারিল না বটে, কিন্তু এ আবার কি নূতন বিপদ? এতদিন পরে জগৎ সিংহ তারা প্রকৃতই জীবিত আছে জানিয়াই কি এইরূপ ষড়যন্ত্র করিয়া তারার প্রাণ বিনষ্ট করিতে বদ্ধপরিকর হইয়াছে? হায়, অর্থই অনর্থের মূল। যদি তারার বিষয় বিভাব না থাকিত, তাহা হইলে কে তাহার অনিষ্ট করিতে চেষ্টা করিত? ঘটনাচক্রের আবর্তনে কি অদ্ভুত পরিবর্তন, কি বিষম পরিণাম! কোথাও স্বনামধন্য গোয়েন্দা সর্দার প্রসিদ্ধ রায়মল্ল, আর কোনো অভাগিনী রাজপুতবালা তারা।
কেমন অপূর্ব সুযোগ! বিধাতা যদি রায়মল্লের প্রাণে এইরূপ দয়ার উদ্রেক না করিয়া দিতেন, তাহা হইলে তারা এতদিন জীবিত থাকিত কিনা সন্দেহ। ইহাই বড় আশ্চর্যের কথা বলিতে হইবে যে দুইবারই ঘটনাক্রমে রায়মল্ল সাহেব যেন তারার বিপদ জানিতে পারিয়াই যথাসময়ে কার্যস্থলে উপস্থিত হইলেন। কিয়ৎক্ষণ অতিবাহিত হইলে একের পর এক লোমহর্ষক ব্যাপার ঘটিল, যে দৃশ্য দেখিলে কঠোর হৃদয়ও কোমল হয়, প্রস্তর দ্রবীভূত হয়, তাহাই সম্মুখে উপস্থিত হইল। সেই লোমহর্ষণ দৃশ্যে রায়মল্লের ন্যায় ধীর স্থির বুদ্ধিজীবী লোকেরও বুদ্ধিভ্রংশ হইবার উপক্রম হইয়াছিল। অর্ধলঙ্গ তারাবাইকে লইয়া সেই দুজন দস্যু ফিরিয়া আসিল। একবার দেখিয়াই রায়মল্ল গোয়েন্দা তারাকে চিনিতে পারিলেন। তারা কাঁদিয়া বলিল, ওগো, তোমরা আমায় একেবারে কেটে ফেলো না কেন? এরকম দগ্ধে মরবার দরকার কি? আমি তো তোমাদের কোনো অনিষ্ট করিনি। তোমরা তবে কেন আমায় এই যন্ত্রণা দিচ্ছ? আমি যে তোমাদের এই অত্যাচারের কোনো কারণ বুঝতে পারছি না। ভগবান, তোমার এমন দয়ালু উরুচর কি একজনও এখানে নেই যে আমাকে এই বিপদে? আমি তোমায় রক্ষা করতে পারতাম, কিন্তু কি করব বলো? ওরা তিনজন আর আমি একা। রায়মল্ল গোয়েন্দার একবার ইচ্ছা হইল তিনি ভূমিতল হইতে লাফাইয়া উঠিয়া ছদ্মবেশ পরিত্যাগ করিয়া অভাগিনী তারাকে বলেন, ভয় কি তারা? এই যে আমি রয়েছি এখানে, তোমার অনিষ্ট করবার কাহারও ক্ষমতা নাই। কিন্তু রায়মল্ল গোয়েন্দা তাহা যুক্তিমূলক বিবেচনা করিলেন না। তিনি ক্রমাগত সুবিধায় অন্বেষণ করিতে লাগিলেন। তারার ক্রন্দন, অনুনয় বিনয় শ্রবণেও ব্যাকুলতা কাতরতা সন্দর্শনে রায়মল্লের বুক ফাটিয়া যাইতেছিল। তিনি আর ধৈর্য ধারণ করিতে পারিতেছিলেন না। তাহার ইচ্ছা হইতেছিল ক্ষুধার্থ ব্যাঘ্রের ন্যায় সেই দুর্বৃত্তগণের স্কন্ধে অধীরূঢ় হইয়া তাহাদের দেহ খণ্ড বিখণ্ড করিয়া ফেলেন। অত অধিক্ষণ সহিষ্ণুতা অবলম্বন করিয়া থাকা তাহার পক্ষে অত্যন্ত কষ্টকর বোধ হইতে লাগিল। অভাগিনীর ক্রন্দনধ্বনি আর তাহার সহ্য হয় না। সহসা তিনি ভান করিয়া জাগরিত হইলেন। কৃত্রিম কপট নিদ্রাত্যাগের তাহার আরেকটি কারণও ছিল। তিনি যে কোনো প্রকারে হোক তারাকে ইঙ্গিতে তাহার উপস্থিতি বুঝাইয়া দিতে পারিলে অভাগিনী মনে মনে আশ্বস্ত হইবে। এই উদ্দেশ্যেই ছল করিয়া কপট সুষুপ্তি ভঙ্গ করিয়া উঠিলেন। সেই কয়জন চক্রান্তকারী দস্যুর সম্মুখে তারা হৃদয়ভেদী ক্রন্দন সহকারে করুণ কণ্ঠে কাকুতি মিনতি করিতেছে, তাহাকে ছাড়িয়া দিতে বলিতেছে, আর সে কখনো কাহারও কিছু হানি করে নাই তাহাই বুঝাইতে প্রয়াস পাইতেছে। তারা মনে মনে ভাবিতেছে, বুঝি সে আবার রঘুনাথের দলের হাতে পড়েছে, এবার বোধ করি আর তাহার নিস্তার নাই। রায়মল্ল গোয়েন্দা টলিতে টলিতে তাহাদের মধ্যস্থলে গিয়া দাঁড়াইলেন। বিকৃতভাবে বিজড়িত স্বরে বলিলেন, এই বাচ্চা মেয়ে মানুষটাকে নিয়ে বাঘের মতো তোমরা কজনে পড়ে কেন টানাটানি করছো বাবা? তোমরা কি মানুষ খাও? তারা চিৎকার করিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আমায় বাঁচান মশাই, আমায় বাঁচান, আমায় রক্ষা করুন। আমি নিরপরাধী, এদের আমি কোনো অনিষ্ট করিনি। এরা আমার জোর করে এখানে বেঁধে নিয়ে এসেছে। আমায় এরা কেটে ফেলবে। এরা আমার। তারা আর কিছু বলিতে পারিল না। তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। রায়মল্ল মত্তের ন্যায় মাথা নাড়িয়া বলিলেন, তুমি এদের সঙ্গে যেতে চাও না? না যেতে চাও, এরা তোমায় খেয়ে ফেলবে। তার আগে একটা মজা হোক, আমি তোমার কানটা একবার কামড়ে এঁটো করে দিই, ব্যাস। এই কথা বলিয়া ছদ্মবেশী রায়মল্ল চলিয়া চলিয়া বিস্তৃত রূপে মুখবেদন করিয়া একেবারে তারার কানের কাছে মুখ লইয়া গেলেন। চক্রান্তকারীগণ মাতালের মজা দেখিতেছিল। তাহারা প্রথমত বৃদ্ধ সুরাপায়ীর ওই কার্যে বাধা দেওয়া বা আপত্তি করা যুক্তিযুক্ত মনে করিল না। রায়মল্ল সাহেব কিন্তু ইতিমধ্যে ফিসফিস করিয়া তারার কানে কানে এইমাত্র বলিয়া লইলেন, কোনো ভয় নাই তারা, আমি এসেছি।
তাহার পরেই আবার সেইরূপভাবে টলিতে টলিতে বৃদ্ধবেশী রায়মল্ল গোয়েন্দা জিজ্ঞাসা করিলেন, তুমি এদের সঙ্গে যেতে চাও না? না না, ওদের সঙ্গে আমি কখনোই যাব না। ওরা ডাকাত, ওরা খুনি, ওরা আমার জোর করে বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে এখানে। আমি ওদের সঙ্গে কোথাও যাব না। তারা এইরূপভাবে উত্তর করিল বটে, কিন্তু ওই বৃদ্ধের ওই কয়েকটি সামান্য ইঙ্গিতেই সে বুঝিল বৃদ্ধকে। রায়মল্ল গোয়েন্দাই বৃদ্ধ সাজিয়া ছদ্মবেশে মাতালের ন্যায় কথা কহিতেছেন। তীক্ষ্ণ বুদ্ধি তারার আর তাহা বুঝিতে বাকি রহিল না। এতক্ষণে তাহার প্রাণে আশার সঞ্চার হইল। এতক্ষণে সে বুঝিল আর কেহ তাহার অনিষ্ট করিতে পারিবে না। তারার মনে পড়িল কি ভয়ানক অবস্থায় রঘু ডাকাতের হস্ত হইতে রায়মল্ল সাহেব তাহাকে উদ্ধার করিয়াছিলেন, যাহার সাহসিকতা তারা একবার প্রত্যক্ষ দেখিয়াছে। তবে এখন তাহার তদনুরূপ কর্মে কেন সন্দেহ ঘটিবে? না যেতে চাও নাই যাবে, তার এত ঝগড়া কেন? কেন বাবা, তোমরা একে ধরে টানাটানি করছো? ওকে ছেড়ে দাও। এই কথা শুনিয়াই একজন দস্যু রায়মল্লের মুখের কাছে একটা পিস্তল খাড়া করিয়া বলিল, তোর সে কথায় দরকার কিরে মাতাল বুড়ো? আমাদের যা ইচ্ছা তাই করব, তুই কে? পিস্তল দেখিয়ায় রায়মল্ল ভয়ে যেন জড়োসড়ো হইয়া পঞ্চহস্ত সরিয়া দাঁড়াইয়া কহিলেন, পিস্তল ছড়াও বাবা। নাগের কাছে পিস্তল খাড়া করে ও কিরকমই আর কি, খুন করবে নাকি? খুন করব না তো কি? তুই আমাদের কাছে বাধা দিচ্ছিস কেন? দেখ, তুই অতি ভীরু। আমি বুড়ো হয়েছি বটে, কিন্তু এক চড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দিতে পারি। দস্যুগণ ও জগৎ সিংহ সকলেই হো হো রবে হাসিয়া উঠিল। একজন দস্যু বলিল, যাক, আর তোমার বীরত্বে কাজ নাই। এখন এখান থেকে আস্তে আস্তে সরে পড়ো। তা সহজে যাচ্ছি না, এই মেয়েটিকে আমি নিয়ে যাব। জগৎ সিংহের পোশাক পরিচ্ছদ বেশ ভদ্রলোকের ন্যায়। তাহার উপরে সে এরূপ ভাবভঙ্গি দেখাইতেছিল যেন সে দস্যুগণের ষড়যন্ত্রে লিপ্ত নহে। বৃদ্ধবেশী রায়মল্ল গোয়েন্দার অবশ্য তাহা অজানা ছিল না। তিনি ছল করিয়া জগৎ সিংহের নিকটস্থ হইয়া কহিলেন, আপনাকে তো ভদ্রলোক দেখছি, এরকম অত্যাচার দেখে আপনি আমার মতেই মত দেবেন। আমি প্রস্তাব করি, আসুন আমরা দুজনে চেষ্টা করে এই বালিকাকে উদ্ধার করে নিয়ে যাই। জগৎ সিংহ রায়মল্লের কানে কানে বলিল, ওদের সঙ্গে ঝগড়া করতে আমার সাহস হয় না। তবে আমরা ভালো মানুষই করে বুঝিয়ে বলে দেখতে পারি, তাতে যতদূর হয়। পরের জন্য বেশি হাঙ্গামার দরকার কি? ওদের কাছে ভালো মানুষই গড়া আর মৃত ব্যক্তির জীবনদান করিতে যমরাজকে অনুরোধ করা একই কথা। আমরা ওদের নামে নালিশ করতে পারি। আর ততক্ষণে এদিকে যে কাজ ফর্সা হয়ে যাবে। জগৎ সিংহ রায়মল্লের কথার উত্তর না দিয়া একজন দস্যুকে ইঙ্গিত করিবা মাত্র সে রায়মল্লের নিকটবর্তী হইয়া কহিল, দেখ বুড়ো, তুই যদি আর বেশি বাড়াবাড়ি করিস তোকে এবার নিশ্চয় গুলি করে ফেলবো। আমি এক পাও নড়ব না, তুই কি করতে পারিস কর। আমি এ মেয়েটিকে নিয়ে তবে যাবো। রায়মল্ল সাহেব এই কথা বলিবা মাত্র একজন দস্যু তাহাকে ধাক্কা দিতে আসিল। যেমন সে হস্ত প্রসারণ করিবে অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেল। বৃদ্ধের একটি ধাক্কার ভার সহ্য করতে পারিল না। অন্য দুইজন দস্যু তাহাদিগের সহচরের এই দশা দেখিয়া ক্রোধে ক্ষিপ্তপ্রায় হইয়া বৃদ্ধকে আক্রমণ করিতে ধাবিত হইল। রায়মল্ল সাহেব তৎক্ষণাৎ পশ্চাৎ হটিয়া নিজের অঙ্গরাখার মধ্য হইতে দুইটি পিস্তল বাহির করিয়া দুই হস্তে ধারণ করিলেন। দস্যুগণ তদর্শনে বিস্মিত হইল। রায়মল্ল কহিলেন, এসো, কার সাহস আছে এগিয়ে এসো, এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেবো। এই ব্যাপার দেখিয়াই জগৎ সিংহ সেই কক্ষের প্রদীপ সহসা নির্বাণ করিয়া দিল। তৎক্ষণাৎ তারার কাতর ক্রন্দনধ্বনি শ্রুত হইল। বোধ হইল
কে যেন তাহাকে লইয়া টানাটানি করিতেছে। তৎক্ষণাৎ এমন একটা শব্দ হইল, কে যেন দ্বার উদ্ঘাটিত করিয়া লাফাইয়া পড়িল। তৎক্ষণাৎ অশ্বের পদধ্বনি শ্রুতিগোচর হইল। রায়মল্ল সাহেব বুঝিলেন একজন তারাকে লইয়া পলায়ন করিল। তিনি বাতায়ন উন্মুক্ত করিয়া পিস্তলের চারিটা আওয়াজ করিলেন। একজন দস্যু পলায়ন করিতে চেষ্টা করিতেছিল, সে আহত হইয়া সেই স্থানে পড়িয়া গেল। রায়মল্ল সাহেবও সেই অবকাশে বাহির হইয়া যে স্থানে তাহার আপনার ঘোড়া বাঁধিয়া রাখিয়াছিলেন তথায় আসিয়া চকিত মধ্যে উপনীত হইলেন। অশ্বারোহণপূর্বক 2-3 বার পিস্তলের আওয়াজ করিলেন। সেই শব্দে শঙ্কিত হইয়া জগৎ সিংহেরও আরেকজন দস্যু ঘোড়া পরায়ণ হইল। রায়মল্ল গোয়েন্দা আর তথায় অপেক্ষা না করিয়াই বেগে পলায়িত দস্যুর পশ্চাৎ উদ্ভাবন করিলেন। এদিকে জগৎ সিংহ, সরাইরক্ষক এবং আরেকজন দস্যু বৃদ্ধের এই সকল ব্যাপার দেখিয়া অবাক হইয়া সেইখানে বসিয়া পড়িল। সরাইরক্ষক কহিল, এ কি মহাশয়, এই বুড়ো তো সাধারণ নয়। ও আর কেউ নয়, সেই রায়মল্ল গোয়েন্দা। ও নিশ্চয়ই আমার পিছু পিছু এসেছিল। তা যদি হয় তাহলে তারা হাতছাড়া হইয়া গেছে। রায়মল্ল নিশ্চয়ই রাজারামের কাছ থেকে তাকে ছিনিয়ে নেবে, আর রাজারামেরও বোধহয় প্রাণ যাবে। দস্যু প্রকৃত কথাই বলিয়াছিল। তিনি একক 5 জন অসীম সাহসী কালান্তকতুল্য যমদূতের সঙ্গে যুদ্ধ করিতে ভরসা করেন। তিনি একটা মাত্র দস্যুকে তুচ্ছ বিবেচনা করেন। রাজারাম তাহার নিকট নগণ্য। তাহার হস্ত হইতে তারাকে উদ্ধার করিতে পারিবেন, এ কিছু বিচিত্র নয়, দুরূহকাণ্ড নয়। জগৎ সিংহ ও সেই দস্যুদয় মুহূর্তমাত্র ব্যয় না করিয়া আপন আপন অশ্বের অনুসন্ধানে দ্রুত পদবিক্ষেপে ধাবিত হইল। কিন্তু সে অশ্বদয় পূর্বেই দৌড়িয়া কোথায় চলিয়া গিয়াছে আর খুঁজিয়া পাওয়া গেল না। জগৎ সিংহ নিরাশ হইয়া বলিলেন, ও নিশ্চয়ই সেই রায়মল্ল গোয়েন্দা। আমাদের সব ষড়যন্ত্র এতদিনে নিষ্ফল হলো। তাহারা আবার সরাইখানায় ফিরিয়া গেল। তারাকে অপহরণ করিয়া যে দস্যু প্রাণ উপেক্ষা করিয়া অশ্বারোহণে বিদ্যুৎ বেগে ধাবিত হইয়াছিল, তাহারই অনুসরণে রায়মল্ল গোয়েন্দা প্রবৃত্ত হইলেন। যে ভয়ে তিনি দস্যুগণের সহিত প্রথমে বাদ বিসম্বাদ করেন নাই, তাহাই ঘটিল। তারাকে লইয়া স্বচ্ছন্দে তাহার হাত ছাড়াইয়া একজন প্রস্থান করিল। তিনি তখন তাহার কিছু করিতে পারিলেন না। প্রাণের মায়া পরিত্যাগ করিয়া তাহাকে সেই অন্ধকারে কেবল অশ্বের পদশব্দ লক্ষ্য করিয়া গিরিপথে ছুটিতে হইল। তিনি বুঝিয়াছিলেন এবারে তাহারা তারাকে নিশ্চয়ই হত্যা করিবে। অন্যের না হোক, জগৎ সিংহের পক্ষে তারা জীবিত থাকা এক প্রধান অন্তরায়। এ কথা যদি রাজারাম জানিতে পারিয়া থাকে, তাহা হইলে সেও অনায়াসে সে কার্য সমাধা করিয়া জগৎ সিংহের নিকট পুরস্কার প্রাপ্ত হইতে পারেন। তাই তিনি দস্যু রাজারামের পশ্চাৎগমন করা উচিত বিবেচনা করিলেন। প্রভাত হইল, তথাপি রায়মল্ল সাহেব রাজারামকে ধরিতে পারিলেন না। অশ্বের পদচিহ্ন দেখিয়া তাহার স্পষ্ট প্রতীতি হইল রাজারাম রাজেশ্বরী উপত্যকার দিকে গিয়াছেন। সুতরাং তিনি আর তখন অধিক অগ্রসর হইলেন না। রাজেশ্বরী উপত্যকায় উপস্থিত হইবার সুগম পথ তিনি জানিতেন, সুতরাং অল্প সময়ের মধ্যেই তথায় উপস্থিত হইতে পারিবেন। এই আশায় তিনি বিশ্রামলভার্থ ও মদ্যবৃদ্ধের বেশ পরিত্যাগ করিয়া অন্যবিধ ছদ্মবেশ ধারণ করিবার অভিপ্রায়ে পথিমধ্যস্থ একটি ক্ষুদ্র পান্থশালায় প্রবেশ করিলেন। দিবা দ্বিপ্রহরের সময়ে রাজেশ্বরী উপত্যকায় প্রায় 10-12 জন দস্যু সম্মিলিত হইয়া নানাবিধ কথাবার্তা কহিতেছে। এমন সময়ে প্রতাপবেশী একজন লোক তথায় উপস্থিত হইলেন, পাঠক পাঠিকা। তিনি আর কেহই নহেন, স্বয়ং রায়মল্ল গোয়েন্দা। এই স্থলে কয়েকটা কথা বলা আবশ্যক। পূর্বেই বলা হইয়াছে রঘুনাথ দলের নেতা ছিল, কিন্তু তাহার দলের সমস্ত লোক একসময় এক স্থানে থাকিত না। ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কার্যে 10 বা 15 জন মিলিয়া এক একটি ক্ষুদ্র দল বাঁধিয়া থাকিত। এই সকল ক্ষুদ্র দলের এক একটি নেতা ছিল। তাহারই আজ্ঞায় এই সকল ক্ষুদ্র দস্যু দল চালিত হইত। কিন্তু ইহারা সকলেই এক নিয়ম, এক পদ্ধতিক্রম এবং এক প্রকার সংকেত ইঙ্গিত অবলম্বন করিত।
একটি ক্ষুদ্র দস্যু দলের নিয়োজিত নূতন একজন লোক অন্য দলের লোকের সহিত অপরিচিত হইলেও তাহার ইঙ্গিত ইশারা ও দুই একটি সাংকেতিক চিহ্ন থাকিলেই অবিকল বুঝিতে পারিত যে সে লোক তাহাদেরই দলস্থ একজন বটে। রায়মল্ল গোয়েন্দা প্রতাপ সাজিয়া অনেক দিন ধরিয়া রঘুনাথের দলে মিশিয়াছিলেন। তিনি অপরিচিত দস্যু দলের নিকটে পরিচিত হইবার আবশ্যকীয় সকল বিষয়ই জানিতেন। যে প্রতাপ সেই যে রায়মল্ল, একথা রঘুনাথ এবং রঘুনাথের দলের যে কয়জন কারারুদ্ধ হইয়াছে তাহারা জানিতে পারিয়াছিল বটে, কিন্তু তাহারা তো আর এখন তাহার বিপক্ষে সাক্ষ্য দিতে আসিতে পারিবে না। বিশেষত রাজারামের ক্ষুদ্র দল সবেমাত্র মধ্য ভারত প্রদেশ হইতে বহু অর্থ সঞ্চয় করিয়া প্রধান আড্ডায় ফিরিয়া আসিয়াছে। তাহারা প্রতাপের কীর্তিকলাপের কিছুই অবগত ছিল না। এই সকল ভাবিয়া চিন্তিয়া রায়মল্ল গোয়েন্দা নির্ভয়ে রাজেশ্বরী উপত্যকায় প্রতাপের বেশে রাজারামের দলস্থিত দস্যুগণের সম্মুখীন হইলেন। প্রয়োজনীয় চিহ্ন, গুপ্ত সংকেত ইত্যাদি সমস্তই তিনি জানেন দেখিয়া কেহই তাহাকে ছদ্মবেশী বলিয়া অনুভব করিতে পারিল না। তিনি তাহাদের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে যেন বেশ পরিচিতের ন্যায় কথাবার্তা কহিতে লাগিলেন। রঘুনাথ বন্দী হইয়াছে শুনিয়া রাজারামের নেতৃত্বভার গ্রহণ করিতে ইচ্ছা হইল। রাজারাম রঘুনাথের ন্যায় ভীরু কাপুরুষ নয়, রায়মল্ল গোয়েন্দা তাহা জানিতেন। অনেকদিন পূর্বে একবার তিনি রাজারামকে একাকী শৈলপথে অবরুদ্ধ করিবার সুযোগ প্রাপ্ত হন। তাহাতে তাহার সহিত রাজারামের ঘোরতর দাঙ্গা হয়। তারপর অন্যান্য লোকজন আসিয়া পড়াতে বন্দী হইবার ভয়ে রাজারামকে পলায়ন করিতে হয়। সেই পর্যন্ত রাজারাম মধ্য ভারত প্রদেশে ছিল। রায়মল্লের আশা মেটে নাই। তিনি বীরত্বের সম্মান রক্ষা করিতে সততা প্রস্তুত ছিলেন। তাহার বড় আশা ছিল যদি কখনো আবার রাজারামের দেখা পান তাহা হইলে তাহার বাহুবল ও অস্ত্র শিক্ষা নৈপুণ্য একবার ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিবেন। এই অবসরে যদি দুর্ঘটনার সুযোগ ঘটে, সেই আশায় রায়মল্ল সাহেব তথায় প্রতাপের পরিচ্ছদ পরিহিত হইয়া উপস্থিত হইলেন। দস্যু দলের সহিত আলাপ করিতে তাহার কোনো ক্লেশ হইল না। অন্যান্য কথাবার্তার পর রাজারাম জিজ্ঞাসা করিল, আচ্ছা প্রতাপ, রায়মল্ল গোয়েন্দা তো আমাদের সর্বনাশ করলে, তাকে কি কোনো রকমে জব্দ করা যায় না? জানে না কেন, সুবিধা মতো পেলেই হয়। লোকটা যেন অন্তর্যামী। আমরা কি করি, কোথায় যাই, কোথায় থাকি, সে সব খবর রাখে। কাল তাকে আমি হাতে পেয়েও কিচ্ছু করতে পারলাম না। কাল তাকে দেখেছিলে? কোথায় বলো দেখি? বুধিগ্রামে যাওয়ার রাস্তায়। তাকে কিরকম পোশাকে দেখলে বলো দেখি? সে বুড়ো সেজে ছদ্মবেশে যাচ্ছিল। তবে তো ঠিক হয়েছে, সেই লোকটাই বটে। কিরকম? তুমিও দেখেছিলে নাকি? শুধু দেখেছিলাম, সে আমাকে অবাক করে দিয়েছে। কাল আরেকটু হলেই তার হাতে আমার মৃত্যু হতো। তবে তুমি বুঝি জগৎ সিংহের কথায় বিশ্বাস করে বুধিগ্রাম থেকে একটা মেয়ে চুরি করে এনেছো? তুমি কেমন করে জানলে? আমি আর জানি না। জগৎ সিংহ তো প্রথমে আমাকে এই কাজের ভার নিতে বলে। তা আমি কব কেন? জগৎ সিংহকে কি আমি চিনি না? আর একবার তার একটা কাজ করে দিয়েছিলাম, সে এক পয়সাও আমায় দেয়নি। লোকটা ভারী ছুয়াছু। আরও একটা কথা এই যে মেয়েটাকে তুমি এনেছো, রায়মল্ল গোয়েন্দা তার সহায়। যদি প্রাণ যায় তবু তাকে উদ্ধার করতে সে চেষ্টা করবে। যদি পয়সাই না পাই তবে একটা দুঃসাহসিক কাজে আমি সহজে হাত দিতে যাব কেন? জগৎ সিংহকে কি তুমি বিশ্বাস করো না? কেমন করে করি বলো? যে লোকটা কাজ করিয়ে নিয়ে টাকা দেয় না তাকে কি করে বিশ্বাস করি? তার উপরে যে বালিকার ব্যাপার নিয়ে তার এত ঝোঁক, তার উপরে কোনো অত্যাচার করতে গেলেই রায়মল্ল গোয়েন্দার হাতে পড়তে হবে। সে তো সহজে ছাড়বার পাত্র নয়। রঘু ডাকাত তো ওই জন্যই মারা গেল। দলকে দল শুদ্ধ ধরা পড়ল। রাজারাম কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিল, বলো কি? তবে তো সর্বনাশের কাজে আমি হাত দিয়েছি। আচ্ছা,
যদি ওই বালিকাকে রক্ষা করবার জন্য রায়মল্ল গোয়েন্দার এত ঝোঁক, তবে সে জগৎ সিংহকে জব্দ করে দেয় না কেন? তা বুঝি জানো না, কাল রাত্রে জগৎ সিংহ ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। কিরকম? সে নাস্তানা ওদের এক শেষকালে অপমান হয়ে ভয়ে সরাই থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। পিছু পিছু অমনি রায়মল্ল গোয়েন্দা তাকে তাড়া করলো। আমি তো কাণ্ড কারখানা দেখেই সরে পড়লেন। তাছাড়া জগৎ সিংহের উপরে আমার রাগ ছিল বলে আমি আর কিচ্ছু করলাম না। ওর জুয়াচোর বেটা মারা যায় যাক, আমার তাই ক্ষতিবৃদ্ধি নেই। আমি তো তাই চাই। রাজারাম রায়মল্ল গোয়েন্দাকে প্রথমে একটু সন্দেহ করিয়াছিল, কিন্তু তাহার এই সকল কথা শুনিয়া সে সন্দেহ অনেকটা তিরোহিত হইয়া গেল। রায়মল্ল সাহেব কিন্তু এরূপভাবে কথাবার্তা কহিয়া একটি বিশেষ কার্য সাধন করিয়া লইলেন। তাহার প্রথম উদ্দেশ্য তারা এখনও রাজারামের নিকটে অবরুদ্ধ দশায় আছে কিনা জানিয়া লওয়া। দ্বিতীয় উদ্দেশ্য জগৎ সিংহের উপরে রাজারামের অবিশ্বাস জন্মাইয়া দেওয়া। বলা বাহুল্য, তাহার সে দুই উদ্দেশ্যই সফল হইল। এইরূপে রাজারাম ও প্রতাপ ওরফে রায়মল্ল গোয়েন্দা উভয়ের বিস্তর কথাবার্তা চলিল। রাজারাম কোথায় কিভাবে ডাকাতি করিয়াছে তাহা সমস্তই তাহার নিকটে বর্ণন করিল। প্রতাপ কথায় কথায় তাহার নিকট হইতে অনেক সন্ধান জানিয়া লইলেন। রাজারাম প্রতাপের সহিত খুব বিশ্বাসী বন্ধুর ন্যায় ব্যবহার করিল। এরূপভাবে দস্যু দলের মধ্যে রায়মল্ল গোয়েন্দা নিঃসহায় অবস্থায় আসিতে সাহস করিবেন, ইহা কি রাজারামের কল্পনাতে আসা সম্ভব? ক্রমে সন্ধ্যা অতীত হইল, রজনীর গাঢ়তা হইল। দস্যুগণের আহারাদি প্রস্তুত হইলে সকলেই আহার করিল। রায়মল্ল সাহেবও তাহাতে যোগ দিলেন। একে একে সকলে শিবির মধ্যে শয়ন করিল। রাজারাম ও রায়মল্ল সেই সঙ্গে শয়ন করিয়া নিদ্রিত হইলেন। প্রকৃতপক্ষে প্রতাপ বেশি রায়মল্ল সাহেব নিদ্রিত হন নাই। তিনি দেখিয়াছিলেন রাজারাম চুপি চুপি একজনকে কি আজ্ঞা করিল। সেই আজ্ঞা মতে সে আহারীয় দ্রব্য সামগ্রী লইয়া একদিকে চলিয়া গেল। তিনি বেশ বুঝিতে পারিলেন সে আহারীয় দ্রব্য তারার জন্য প্রেরিত হইল। তারাকে কোথায় বন্দিনী করিয়া রাখিয়াছে তাহা তিনি যদিও জানিতেন না, কিন্তু এ পর্যন্ত জানা থাকাতে সে স্থান নির্ণয়ে আর বিশেষ কোনো কষ্ট হইবে না ভাবিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। তাহার নাসিকাধ্বনি শুনিতে শুনিতে রাজারাম নিদ্রিত হইল। রাত্রি দ্বিপ্রহরের সময় যে দুইজন লোক শিবিরের অনতিদূরে পাহারা দিতেছিল, তাহাদের মধ্যে একজন আসিয়া রাজারাম ও অন্যান্য দস্যুকে উঠাইল। রাজারাম জিজ্ঞাসা করিল, কি হয়েছে? যজ্ঞসিংহ নামে একটা লোক এখনই দেখা করতে চায়। তাকে আমরা আর একটু হলে গুলি করে ফেলেছিলাম, কিন্তু সে আমাদের সাংস্কৃতিক বাঁশি বাজিয়ে হঠাৎ রক্ষা পেয়ে গেছে। তাকে নিয়ে এসো, সে আমার জানা লোক, তার সঙ্গে একটা কাজ চলছে। ক্ষণ পরে প্রহরী জগৎ সিংহকে সঙ্গে করিয়া লইয়া আসিল। জগৎ সিংহ আসিয়াই জিজ্ঞাসা করিল, সে বালিকা হাত ছাড়া হয়নি তো? না। তোমার পিছু পিছু একজন লোক তাড়া করেছিল তা জানো? জানি। সে লোক কে তা জানো? কে? রায়মল্ল গোয়েন্দা। বলো কি? তা ভালোই হয়েছে, এবার তাকে আমি ফাঁকি দিয়েছি। কিছু বলা যায় না। আমি একবার সেই মেয়েটাকে দেখতে চাই, নইলে আমার মনে সন্দেহ বুঝবে না। কেন? তোমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, চলো দেখি। এই সময় রাজারাম একবার প্রতাপের জন্য চারিদিকে চাহিল, কিন্তু তাহাকে দেখিতে পাইল না। জগৎ সিংহকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিল, তুমি প্রতাপকে জানো? কে প্রতাপ? কেন? যাকে তুমি প্রথমে এই কাজে হাত দিতে বলেছিলে। ওই আমি তো আর কাউকে কখনো বলিনি। কাউকে বলনি? সে কিরকম? সে গেল কোথায়? রাজারাম ক্ষিপ্তপ্রায় হইয়া চারিদিকে প্রতাপের অনুসন্ধান করতে লাগিল। কি ব্যাপার? কি হলো? একটা লোক এসে সব ঠিকঠাক বলে, তোমার সঙ্গে তার পরিচয় আছে, তুমি তাকে ঠকিয়েছো, টাকা দাওনি। তাও বললে রঘুনাথের কথা বলে, আমাদের সংকেত, ইঙ্গিত, ইশারা, ধরন সব জানে। দেখলাম সে লোকটা গেল কোথায়?
আবার রাজারাম নিতান্ত অস্থির হইয়া চারিদিকে ছুটোছুটি করিয়া প্রতাপের অনুসন্ধান করিতে লাগিল। অবশেষে কোন স্থানে তাহাকে দেখিতে না পাইয়া নিরাশ হইয়া কহিল, পালিয়েছে। লোকটা নিশ্চয়ই প্রবঞ্চক। তোমার নাম ধরে আমার সঙ্গে আলাপ করেছিল, তোমাকে আসতে দেখি বেমালুম সরে পড়েছে। জগৎ সিংহ মাথায় হাত দিয়া সেইখানে বসিয়া পড়িল। ভগ্ন কণ্ঠে কহিল, এসব কথা যদি ঠিক হয় তাহলে সে বালিকাও নাই। আমি 10,000 টাকা বাজি রাখতে পারি, সে যদি পালিয়ে থাকে তবে সে বালিকাও সঙ্গে সঙ্গে হাতছাড়া হয়েছে। ও, আমি এতক্ষণে সব বুঝতে পেরেছি। এও সেই রায়মল্ল গোয়েন্দার ছল। উফ, লোকটা কি ভয়ানক জাহাবাজ, কি ভয়ানক সাহসী। অকুতভয় আমাদের সঙ্গে আলাপ পরিচয় করলে একসঙ্গে আহারাদি হলো, একসঙ্গে নিদ্রা গেল। আচ্ছা ঠকান ঠকিয়েছে। রাজারাম প্রতাপের সঙ্গে তাহার সেরাত্রির কথা সংক্ষেপে সমস্ত বলিলে তারাকে যে স্থানে রাখা হইয়াছিল জগৎসিংহ সেই স্থান দেখিতে চাহিল। মন্ত্রমুগ্ধের ন্যায় দস্যুগণ অনতি দূরে একটা পুরাতন অট্টালিকার সম্মুখবর্তী হইল। রাজারাম প্রথমে সেই ভগ্ন অট্টালিকার মধ্যে একটি কক্ষে প্রবেশ করিয়াই বলিল, নাই নাই, নিয়ে পালিয়েছে, সর্বনাশ করেছে। ক্রোধে ক্ষোভে রাজারাম দন্তে দন্ত ঘর্ষণ করিয়া বলিল, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এ রায়মল্ল গোয়েন্দা মানুষ না ভূত? দেখছি যে এই লোকটা ভূতের চেয়েও বেশি ক্ষমতাবান। এর কাজ সব ছায়াবাজির মতো। বলিহারি সাহস। উত্তম রূপে সন্দেহ বিমোচনের জন্য জগৎসিংহ আলো ধরিয়া সেই কক্ষের অন্তরালে ও নিভৃত স্থান সকল পুঙ্খানুপুঙ্খরূপে ভালো করিয়া দেখিতে লাগিল। একজন দস্যু একখানি টুকরা কাগজ কুড়াইয়া পাইল। রাজারাম তাহা লইয়া জগৎসিংহকে পাঠ করিয়া শোনাইল। অভাগিনী তারার ভালো মন্দের ভার আমি গ্রহণ করিয়াছি। এখন আমি তাহার রক্ষক। যে তাহার প্রতি কোনো অত্যাচার করিবে সে আমার পরম শত্রুর। সমনের ন্যায় আমি তাহার সঙ্গে সঙ্গে ছায়ারূপে ভ্রমণ করিব। সাবধান, কেউ তারার অনিষ্ট চেষ্টা করিয়া নিজের মৃত্যুপথ পরিষ্কার করিও না। সরকারি গোয়েন্দা শ্রী রায়মল্ল সাহেব। এই পত্র শ্রবণ করিয়া জগৎসিংহের মুখ ম্লান হইয়া গেল, বক্ষস্থল কম্পিত হইল, ঘন ঘন নিঃশ্বাস বহিতে লাগিল। সে ভাবিতে লাগিল, তারার বিষয়ে রায়মল্ল গোয়েন্দা কত দূর জানে? তারা কে, কার কন্যা, কে তার বিষয় ফাঁকি দিয়ে ভোগ করিতেছে, এসব কথা কি সে জানে? সে কি তারার বিষয় বাস্তবে কি পুনরুদ্ধার করিয়া দিবার ভার লইয়াছে? যদি তাই হয় তাহলে আমার ঐশ্বর্য সম্ভোগের দিন বুঝিবা চিরস্থায়ী হলো না। যদিও আদালতের মোকদ্দমায় বারবার তাহার জয় হইয়াছে, যদিও বর্তমান তারা প্রকৃত তারা বলিয়া প্রমাণীকৃত হয় নাই, তথাপি রায়মল্ল গোয়েন্দা তারার ভালো মন্দের ভার গ্রহণ করিয়াছে শুনিয়া জগৎসিংহের অন্তরাত্মা স্তম্ভিত হইল। জগৎসিংহ মোকদ্দমা শেষ হইবার পর হইতেই যে কোনো প্রকারে হোক তারাকে হস্তগত করিবার চেষ্টা করিতেছিল। যতদিন অজয় সিংহ পীড়িত হন নাই ততদিন সে অনেক চেষ্টা করিয়াও কিছু করিতে পারে নাই। এতদিনে জগৎসিংহ বুঝিতে পারিল বারবার রেহাই হইয়াছে, কিন্তু এবার উদ্ধারপ্রাপ্ত হওয়া আর বড় সহজ কাজ নয়। রায়মল্ল গোয়েন্দা এ পর্যন্ত কোনো কার্যে বিফল হন নাই। তারার বিষয় পুনরুদ্ধারে যে তিনি সমার্থক মনোরথ হইবেন তাতেই বা বিচিত্রতা কি? রায়মল্ল সাহেব যদি রীতিমতো উদ্যোগ করেন তাহা হইলে তিনি যেমন করিয়া হোক প্রমাণাদি সংগ্রহ করিয়া তবে আদালতে উপস্থিত হইবেন। জগৎসিংহ এতদিন পরে প্রমাদ গণিল। সে উচ্চ স্বরে বলিল, চল আমরা এখনই রায়মল্লের পশ্চাৎ ধাবন করিব। সে এতক্ষণে কত দূর গিয়াছে? যে রায়মল্ল গোয়েন্দাকে খুন করে তারাকে আমার হাতে সমর্পণ করতে পারবে আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেব। আমার এত লোক একসঙ্গে মিলে একটা লোককে আর খুন করতে পারবো না। দস্যুগণ সকলেই লাফাইয়া উঠিল। মুহূর্ত মধ্যে সকলেই ঘোড়ায় চড়িয়া তীর বেগে রাজেশ্বরী উপত্যকা হইতে বাহির হইয়া পড়িল। পাঠক মহাশয়ের স্মরণ থাকিতে পারে
যে সময়ে দস্যুগণ নিদ্রা যাইতেছিল, রায়মল্ল সাহেব সে সময়ে নাসিকাধ্বনি করিয়া আপন উপায় চিন্তা করিতেছিলেন। যখন তিনি দেখিলেন জনপ্রাণীও আর জাগ্রত নাই, তখন ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করিয়া তারার অনুসন্ধানে চলিলেন। কিয়দ্দূর অগ্রসর হইয়াই তিনি দেখিলেন পর্বতের অন্তরালে একটি প্রকাণ্ড প্রস্তর নির্মিত ভগ্ন বাটি রহিয়াছে। সে দেখিলেই বোধ হয় যেন উহা একটি প্রাচীন দুর্গ। হয়তো পূর্বকালে রাজস্থানের কোনো রাজা গ্রীষ্মের সময়ে এই বাটিতে আসিয়া বাস করিতেন। বহুকাল আর তথায় কেহ বাস করে না, তাই বুঝি এখন নির্জন ভগ্ন অট্টালিকা দস্যুগণের আবাসস্থলে পরিণত হইয়াছে। ভগ্ন অট্টালিকার দ্বারে উপস্থিত হইবা মাত্রই তিনি যেন অস্ফুট ক্রন্দন ধ্বনি শুনিতে পাইলেন। তাহার মনে হইল, এইখানেই নিশ্চয় দস্যুগণ তারাকে বন্দিনী করিয়া রাখিয়াছে। অভাগিনী না জানি কত ক্লেশী ভোগ করিতেছে। বিদ্যুৎ গতিতে তিনি বাটির মধ্যে প্রবিষ্ট হইলেন। দেখিলেন সম্মুখস্থ বিস্তৃত প্রাঙ্গণ বন জঙ্গলে পরিব্যাপ্ত। কেবল সদর দরজার দুই পার্শ্বে দুইটি মাত্র কক্ষ বাসোপযোগী। তাহারই একটি ঘর হইতে সে অস্পষ্ট ক্রন্দনধ্বনি নিঃসৃত হইতেছিল। তিনি তৎক্ষণাৎ সেই কক্ষ মধ্যে প্রবেশ করিয়া অনচ্চৈস্বরে ডাকিলেন, তারা, 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 তুমি এখানে? কে আপনি? তারা, আমি রায়মল্ল, আমি এসেছি। আমার কণ্ঠস্বরে আমায় চিনতে পারছো না? তুমি আমার সঙ্গে উঠে আসতে পারবে? আপনি আপনি এসেছেন? তবে তবে আমি বাঁচবো? ডাকাতেরা আমায় আর বিনা অপরাধে খুন করতে পারবে না। আপনি আমায় উদ্ধার করুন, আপনি আমায় বাঁচান। এরা এখানে আমার হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছে, আপনি আমায় বাঁচান। রায়মল্ল তৎক্ষণাৎ দীপ শলাকা জ্বালিয়া গৃহের অবস্থা এবং তারার দশা দেখিয়া লইলেন। তারপরে পকেট হইতে একখানি ছুরিকা বাহির করিয়া তারাকে বন্ধন মুক্ত করিলেন। এসো তারা, কথা কহিবার সময় নাই। তারা একটি কথাও কহিল না। রায়মল্ল সাহেব যাহা বলিলেন সে তাহাই করিল। প্রাণের দায়ে ঝোপের পাশ দিয়া আড়ালে আড়ালে গুঁড়ি মারিয়া দুইজনে বহু দূরে গেলেন। তারপর রায়মল্ল সাহেব বলিলেন, আর ভয় নাই, এবার আমরা নিরাপদ স্থানে এসে পড়েছি। রাজেশ্বরী উপত্যকা থেকে বাহির হবার দুটি পথ জানি, দস্যুরা তা জানে না। এখানে আমরা খানিকক্ষণ লুকিয়ে থাকব। যদি দস্যুরা এদিক পর্যন্ত খুঁজতে আসে তাহলে আমরা অনায়াসে পালাতে পারব, আর যদি এদিকে অনুসন্ধান না করে তাহলে আমরা অন্য উপায় অবলম্বন করব। দস্যুরা রাজেশ্বরী উপত্যকায় প্রবেশ করবার যে পথ জানে, আমিও সেই পথ দিয়ে এসেছি। তার কিছু দূরেই বনের ভিতর এক স্থানে আমার ঘোড়াটি বাঁধা আছে। আমার বোধ হয় তোমাকে না দেখতে পেলেই দস্যুরা বুঝতে পারবে আমি এখানে এসেছি। আমি যে তোমাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে গেছি তাও তাদের ধারণা হবে। তাহলে কখনোই তারা এখানে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে না। তারা সকলে মিলে আমার পশ্চাদ্ধাবন করতে চেষ্টা করবে। আমরা অনায়াসে যে পথ দিয়ে এসেছি সেই পথেই বেরিয়ে যেতে পারবো। তার চেয়ে আমরা অন্য পথ দিয়ে পালাই না কেন? অন্য পথ দিয়ে পালাতে গেলে আমাদের হেঁটে যেতে হবে। এই পথ দিয়ে বেরিয়ে যদি একবার ঘোড়ায় চড়তে পারি তাহলে আর আমাদের ধরে কে? অগত্যা তারা তাহাতে সম্মত হইল। তাহার পর দস্যুগণ রাজেশ্বরী উপত্যকা হইতে চলিয়া গেলে রায়মল্ল সাহেব তারাকে লইয়া তথা হইতে নিষ্ক্রান্ত হইলেন এবং অতি সত্বর উভয়ে এক অশ্বে আরোহণপূর্বক প্রস্থান করিলেন। রায়মল্ল সাহেব বুঝিয়াছিলেন দস্যুগণ তারাকে পাইবার জন্য বুঁদি গ্রাম পর্যন্ত যাইবে, তাই তিনি সেদিকে না গিয়া ভিন্ন পথ অবলম্বন করিলেন। এবার তারাকে উদ্ধার করিয়া রায়মল্ল সাহেব আর বুঁদিগ্রামে ফিরিয়া গেলেন না। পর্বতের অপর পারে সমতল ভূমিখণ্ডে একটি ক্ষুদ্র নগর। এই স্থানে তারার পৈতৃক বাসবাটি ছিল। সে বাটি প্রকাণ্ড, রাজরাজার ন্যায় সমস্ত আসবাব, লোকজন, গাড়ি ঘোড়া প্রভৃতি একজন ধনাঢ্য লোকের যাহা কিছু আবশ্যক তারার পিতার তাহা সকলই ছিল। হায়, কার ধন কে পায়! সে রাজৈশ্বর্য এখন জগৎ সিংহ ভোগ করিতেছে। রায়মল্ল সাহেব এই নগরে উপস্থিত হইয়া
তারাকে খুব নির্জন স্থানে পুলিশের তত্ত্বাবধানে রক্ষা করিয়া তারার সম্পত্তি পুনরুদ্ধারে যে লোক এবং যে প্রমাণ সংগ্রহ করা আবশ্যক তজ্জন্য ব্যস্ত হইলেন। জগৎ সিংহ বাটিতে ফিরিয়া কেমন করিয়া রায়মল্ল গোয়েন্দার হস্তে নিস্তার পাইবে তাহাই চিন্তা করিতে লাগিল। তাহার প্রথম লক্ষ্য হইল রঘু ডাকাতের উপরে। একমাত্র রঘু ডাকাতি তারার সমস্ত বিষয় জানে। সে রঘু ডাকাতি তো এখন রায়মল্লের চক্রে বন্দিভাবে জেলখানায় পড়িয়া আছে। বিপদে পড়িয়া সে হয়তো সকল কথা স্বীকার করিয়া ফেলিতে পারে। জগৎ সিংহ সন্ধান লইতে লাগিল রঘু ডাকাত এখন কোন কারাগারে বন্দী। 2 দিন পরে সে প্রকৃত সন্ধান পাইল। ঘুষ দিয়া রঘু ডাকাতকে উদ্ধার করিতে চেষ্টা করা আর স্বেচ্ছায় ধরা দেওয়া একই কথা। এই বিবেচনায় সে পথ অবলম্বন করিল না। সে অনেক চেষ্টায় রঘু ডাকাতের তুল্যাকৃতি একটা লোক ঠিক করিল। সেও দস্যুদলস্থ লোক, নগরে থাকিয়া রঘু ডাকাতকে লুঠের সন্ধান প্রদান করিত। দস্যুগণের এরূপ সংবাদদাতা নগরে নগরে গ্রামে গ্রামে অসংখ্য থাকে। সে লোকটিও সেইরূপ প্রকৃতির একজন। রায়মল্ল গোয়েন্দার চেষ্টাতে এখন চারিদিকে দস্যুদল ধরা পড়িতেছে দেখিয়া সে আর সেরূপ কার্যে বড় হাত দিতে সাহস করিত না। অথচ অন্যাভাবে তাহার পেট চালানো দায় হইয়া উঠিয়াছিল। জগৎ সিংহ তাহাকে বলিল, তুই একটা কাজ করতে পারবি? আমি তোকে 5,000 টাকা দেব। যে 50 টাকা একসঙ্গে কখনো দেখে নাই তাহার পক্ষে 5,000 টাকা কুবেরের ভাণ্ডার তুল্য বলিয়া মনে হয়। আমি 5,000 টাকা পেলে একেবারে রাতারাতি বড় লোক হব। আশ্চর্য ও আনন্দিত হইয়া সে জিজ্ঞাসা করিল, কি কাজ করতে হবে? বাবু হে, জেল খাটতে হবে। সে কিছু বুঝিতে পারিল না। টাকার নাম শুনিয়া সে এত উন্মত্ত হইয়াছিল যে কারণ জিজ্ঞাসা না করিয়া সে জেলে যাইতে প্রস্তুত হইল। জগৎ সিংহ তাহাকে আপন বাটিতে লইয়া গেল। সেইখানে তাহাকে সমস্ত কথা বুঝাইয়া বলিল। সে তাহাতে স্বীকৃত হইল। রায়মল্ল সাহেব কোথায় কিভাবে আছেন তাহা কেহ জানে না, কিন্তু তিনি যেখানে যান যেন কেহ তাহার পশ্চাদুদ্ভাবন করে। এতদিন গোয়েন্দাগিরি কাজ করিয়াছেন, কিন্তু কেহ কখনো তাহার অনুসরণে সাহসী হয় নাই। রায়মল্ল গোয়েন্দার দুর্দণ্ড প্রতাপ, অখণ্ডনীয় প্রভাব, তাহার নাম শুনিয়া দস্যু তস্করগণ ভয়ে দূরে পলাইত। আজ কয়দিন ধরিয়া কে যেন তাহার পদানুসরণ করিতেছে। তিনি যেখানে যাইতেছেন সেইখানে যেন কেহ তাহার উপর বিশেষ লক্ষ্য রাখিতেছে। পথে ঘাটে চলিতে গেলেও প্রায় কালমুষ্ক জোয়ান 2-1টা সহসা তাহার পাশ কাটাইয়া চলিয়া যাইতেছে। 2 জন দূরে দাঁড়াইয়া তাহাকে লক্ষ্য করিয়া যেন কি পরামর্শ করিতেছে। অলক্ষ্যে কে যেন সতত তাহার কার্যকলাপের দিকে সম্পূর্ণ দৃষ্টি রাখিয়াছে। রায়মল্ল সাহেব এ দায়ে কখনো ঠেকেন নাই। তাই তাহার মনে হইল এইবার জগৎ সিংহ আর কিছু উপায় না দেখিতে পাইয়া তাহাকে হত্যা করিয়া সকল দায় হইতে উত্তীর্ণ হইবার কল্পনা করিয়াছে। ভয় কাহাকে বলে তাহা তিনি জানিতেন না। এ সকল দেখিয়া শুনিয়াও তাহার বড় বিশেষ ভয় হইল না, কিন্তু তারার জন্য তিনি সতর্ক রহিলেন। পত্র লিখিয়া তিনি বন্দিগ্রাম হইতে অজয় সিংহকে আনাইয়া রাখিয়াছিলেন। সেই মঙ্গলও আসিয়াছে। আর যে রাজপুত তারাকে বর্ধমানে বিসর্জন দিয়ে আসিয়াছিল তাহাকেও তিনি অনেক অনুসন্ধানের পর বাহির করিয়াছিলেন। এইরূপে কতিপয় দিবস অতিবাহিত হইলে পর একদিন রায়মল্ল সাহেব রজনীযোগে বহির্গত হইয়াছেন। এমন সময় তিনি সহসা দেখিলেন তাহার 2 পার্শ্ব দিয়া 2 জন লোক তড়িৎ বেগে চলিয়া গেল। তিনি বুঝিলেন ইহারা এখনো তাহার সঙ্গ ছাড়ে নাই। কি কারণে জানি না, সেদিন তাহার নিকটে অস্ত্রশস্ত্রাদি কিছুই ছিল না। তিনি দেখিলেন সেই 2 জন লোক কিয়দ্দূরে অগ্রসর হইয়া যেন পশ্চাৎ ফিরিয়া দেখিতেছে এবং তাহাকে লক্ষ্য করিয়া কি পরামর্শ আঁটিতেছে। যে গলি দিয়া তিনি যাইতেছিলেন তাহা এক প্রকার নির্জন স্থান বলিলে অত্যুক্তি হয় না। অথচ যদি তিনি সেই স্থান হইতে পশ্চাৎপদ হন, তাহা হইলে যে 2 জন লোক তাহার পিছু লইয়াছিল তাহারা শিকার হাতছাড়া হইবার আশঙ্কায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া তাহাকে আক্রমণ করিতে পারে। এই সকল কথা ভাবিতে ভাবিতে তিনি ফিরিয়া না আসিয়া ক্রমাগত অগ্রসর হইতে লাগিলেন।
সেই জনশূন্য গলিতে তিনি আর সেই অগ্রবর্তী লোক, এই দুইটি ব্যতীত আর কেহই নাই। তিনি বুঝিতে পারিলেন আর কিছু দূর অগ্রগামী হইলেই তাহারা আক্রমণ করিবে। বহু চিন্তার পর তিনি একটি সরাইখানায় প্রবেশ করিলেন। সৌভাগ্যক্রমে তাহার একজন অনুচর তথায় উপস্থিত ছিল। সে লোকটির ছদ্মবেশ দেখিয়া প্রথমে রায়মল্ল সাহেবের ভ্রান্তি হইয়াছিল। তিনি তাহাকে চিনিতে পারেন নাই, কিন্তু তিনি তথায় প্রবেশ করিবা মাত্রই সে উঠিয়া তাহার কাছে আসিল। রায়মল্ল সাহেব নিম্নকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, এখানে কি দরকার অজিত? এখানে আমাদের আর কেউ আছে? এখনই একটা ভয়ানক কাজ করতে হবে। যে লোকটার উপর লক্ষ্য রাখতে বলেছি সেও যাতে হাতছাড়া না হয় তার উপায় করো, আমি আছি। এই বলিয়া রায়মল্ল সাহেব পিস্তলটি লইয়া প্রস্থান করিলেন। সরাইখানায় প্রায় 10-12টি লোক মালামি করিতেছিল, কিন্তু তাহাদের মধ্যে যাহারা মদ না খাইয়া মাতালের ভান করিয়া মাতালগণের সঙ্গে সমান মালামি করিতেছিল তাহারাই রায়মল্ল গোয়েন্দার অনুচর। রাস্তায় জনমানব নাই। শরাবখানায় যে কয়জন লোক ছিল তাহাদিগকে দেখিলে ভালো লোক বলিয়া বোধ হয় না। পল্লীটাও ভালো নয়, ভদ্রলোকের বাস খুব কম। যে স্থলে অন্য লোক ভয়ে কম্পিত হইত, প্রাণনাশের বিভীষিকায় আকুল হইত, রায়মল্ল সাহেব সেই স্থলে অপূর্ব সাহসিকতা ও অতুল মানসিক তেজের পরিচয় দিলেন। তিনি সুঁড়িখানা হইতে বাহির হইয়া পূর্বে যেরূপভাবে রাস্তায় চলিতেছিলেন সেই রূপভাবেই পুনরায় চলিতে আরম্ভ করিলেন। জগৎ সিংহ যে লোককে 5,000 টাকা দিতে স্বীকৃত হইয়াছিল তাহাকে নিজালয়ে লইয়া গিয়া কি বলিয়াছিল এবং তাহার পর কি করিয়াছিল তাহা পাঠকবর্গ অবগত নহেন। জগৎ সিংহ মহাপাপী। যে প্রভুপত্নীর পতিব্রতে জলাঞ্জলি প্রদান করে তার মতো বিশ্বাসঘাতক, তার মতো পাপী আর কে আছে? পরের সম্পত্তি অপহরণ করিয়া পার্থিব ঐশ্বর্য ভোগ করিতেছে। এতদিন যে অতুল বিষয় সম্পত্তি সে নির্বিবাদে ভোগ করিয়াছে এবং ভবিষ্যতে যাহাতে সে সুখে বঞ্চিত হইতে না হয় তজ্জন্য যখন এত আয়াস স্বীকার করিয়াছে, তখন কি তাহা সহজে ছাড়িয়া দিতে পারে? সে রায়মল্লের প্রাণ বিনাশ করিয়া কণ্টকের মূলোচ্ছেদ করিতে কৃত সংকল্প হইল। বিলক্ষণ অনুসন্ধানে সে জানিল রায়মল্ল সাহেব রাজেশ্বরী উপত্যকা হইতে তারাকে উদ্ধার করিয়া আর বুদিগ্রামে প্রত্যাগত হন নাই। তখন সে সেই প্রসিদ্ধ গোয়েন্দার কার্যের উপরে গোয়েন্দাগিরি করিবার জন্য বহু লোক নিযুক্ত করিল, কিন্তু তাহার নিয়োজিত লোকজনের মধ্যে কেহই রায়মল্ল সাহেবের প্রাণ বিনষ্ট করিতে সাহস হইল না। তখন তাহার মনে হইল রাজারাম, রঘু ডাকাত অথবা দুইজনে একত্রে সম্মিলিত না হইলে অপর কাহারও দ্বারা এ দুরূহ কার্য সম্পন্ন হইবার নয়। রাজারাম তাহার অভিসন্ধি শুনিয়া সেই কথারই প্রতিধ্বনি করিল। সে চিরকাল রঘু ডাকাতকে সর্দার বলিয়া স্বীকার করিয়া আসিয়াছে এবং তাহার সুতীক্ষ্ণ বুদ্ধির প্রভাবে অনেক সময়ে বিশেষ লাভবান হইয়াছে। এতদ্ব্যতীত তাহার সম্পূর্ণ বিশ্বাস রঘু ডাকাতের মতো অদ্বিতীয় সাহসী পুরুষ ভারতবর্ষের মধ্যে আর কেহ নাই। এই সকল কারণে রাজারাম জগৎ সিংহকে পরামর্শ দিল, রঘু ডাকাত যদি একবার জেল হইতে বাহির হইতে পারে তাহা হইলে রায়মল্লের ন্যায় 10টা লোককে হত্যা করিতে পারিবে। জগৎ সিংহ ভাবিয়া চিন্তিয়া তাহাই ধার্য করিল। তারপর সে 5,000 টাকা পুরস্কার দিতে স্বীকৃত হইয়া একটি লোক নিযুক্ত করিল। তাহাকে বুঝাইল, দেখো, তুমি দেখতে অনেকটা রঘু ডাকাতের মতো। রঘু ডাকাতের আত্মীয় বলে পরিচয় দিয়ে তোমাকে জেলের ভেতরে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। সেখানে সে যে পোশাক পরে আছে সেই পোশাক তুমি পরবে আর তাকে তোমার পোশাক ছেড়ে দেবে। রঘু তোমার পোশাক পরে জেল থেকে বেরিয়ে আসবে আর তুমিই জেলে থাকবে। তাকে আমার এখন বড় আবশ্যক। রঘু ডাকাত মনে করে আদালতে তোমাকে নিয়ে বিচার হবে, তাতে নিশ্চয়ই তোমার সপরিশ্রম কারাদণ্ড হবে। যদি পারি পরে তোমায় উপায়ান্তরে উদ্ধার করব। এখন মনে করো তোমায় জেল খাটতে হবে।
আর সেজন্যই তোমায় 5,000 টাকা দিতে রাজি হয়েছে। তোমায় জেল খাটতে হবে বটে, কিন্তু তোমার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের ভার আমি লইলাম। ওই 5,000 টাকা তোমার সঞ্চিত থাকবে। তুমি জেলখানা থেকে ফিরে এলে যা হোক একটা লাভজনক ব্যবসা বাণিজ্য করে চালাতে পারবে। জগৎ সিংহ যে ব্যক্তিকে এই সকল পরামর্শ দিল সে একে গরিব, তাই দারুণ অন্য কষ্টে ক্লিষ্ট। স্ত্রী পুত্র পরিবার প্রভৃতির ভবিষ্যৎ সুখাশায় ও বর্তমান অন্নদায় হইতে নিষ্কৃতি লাভার্থে জগৎ সিংহের এই জঘন্য ঘৃণ্য পরামর্শে সম্মত হইয়া জেলে গেল। রঘু ডাকাত কারাগার হইতে বহির্গত হইয়া রাজারাম ও জগৎ সিংহের সহিত মিলিত হইল। রায়মল্লের উপর রঘুনাথের জাত ক্রোধ হইয়াছিল। তাহার প্রাণনাশ করিতে সে উৎসাহের সহিত সে কার্যে প্রবৃত্ত হইল। পূর্বেই বলিয়াছি যে গোয়েন্দা সর্দার রায়মল্ল জানিতে পারিয়াছিলেন কোনো মন্দ অভিসন্ধিতে কেহ তাহার পিছু লাগিয়াছে। রঘুনাথ একজন ভদ্র পরিবারের সন্তান, লেখাপড়া কিছু কিছু শিক্ষা করিয়াছিল। বোঁদিগ্রামে তাহার পৈতৃক ভবন। বাল্যকালে সে তারার সহিত একসঙ্গে খেলা করিত। তাহার পর পিতৃমাতৃহীন হইলে রঘুনাথের চরিত্রে অপবিত্র ও কলঙ্কিত হইয়া যায়। অসৎ সঙ্গে মিশিয়া ক্রমশই সে নররাক্ষস ভীষণ পিশাচবধ হইয়া ওঠে। এই সময়ে জগৎ সিংহের সহিত তারার আলাপ হয়। জগৎ সিংহ তারাকে বর্ধমানে পাঠাইয়া এক প্রকার নিশ্চিন্ত ছিল। তৎপরে অজয় সিংহ যখন তারার সত্য প্রমাণ করিবার জন্য আদালতে উপস্থিত হন, সেই সময়ে তারা কেমন করিয়া বর্ধমান হইতে ফিরিয়া আসিয়াছিল তাহা জানিবার অভিলাষে জগৎ সিংহ রঘু ডাকাতকে নিযুক্ত করে। রঘুনাথ তৎপূর্ব হইতেই তারাকে জানিত, আর তাহার বাল্যকালের সাথী অজয় সিংহের কন্যা এই পর্যন্ত তাহার জানা ছিল। এই কথা কিন্তু রঘু ডাকাত জগৎ সিংহকে একবারও বলে নাই। জগৎ সিংহ রঘু ডাকাতকে বিশ্বাস করিয়া সমস্ত গুপ্ত কাহিনী বিদিত করিয়াছিল। রঘু ডাকাতের সেই অবধি তারাকে হস্তগত করিবার লোভ জন্মে। তারাকে বিবাহ শৃঙ্খলে আবদ্ধ করিতে পারিলে সে যে সেই অতুল সম্পত্তির অধিকারী হইতে পারিবে, সে আশা কি সে সহজে বিসর্জন দিতে পারে? তাই রঘুনাথ তারাকে বিবাহ করিতে এত ব্যগ্র হইয়াছিল। লোভে পড়িয়া রঘুনাথ জগৎ সিংহের নিকট হইতে তাহার সত্য প্রমাণার্থ যে সকল দলিলপত্র ছিল তাহা নানা প্রকার কলাকৌশলে হস্তগত করিয়া লয়। জগৎ সিংহ রঘুনাথের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝিতে না পারিয়া তাহার হস্তে সেই সকল কাগজপত্র রাখিতে কোনো প্রকার সন্দেহ করে নাই। বরং সে ভাবিয়াছিল, যদি কোনোদিন তারার সত্য সম্বন্ধে সন্দিহান হইয়া কোনো প্রকার দলিল পাওয়া যায় কিনা দেখিবার জন্য কোম্পানির লোকে তাহার বাড়িতে খানা তল্লাশি করে, তাহা হইলেই সমস্ত কথা বাহির হইয়া পড়িবে। সুতরাং সে সকল দলিল দস্তাবেজ হস্তান্তর করিয়া রাখিলে আর কোনো ভয়ের কারণ থাকিবে না। এই ভাবিয়া সে রঘুনাথকে উপযুক্ত ও বিশ্বাসযোগ্য পাত্র বোধে তাহার কাছেই সে সকল কাগজপত্র রাখিয়াছিল। পূর্বেই বলিয়াছি, রঘুনাথ যৎসামান্য লেখাপড়া জানিত। সে উক্ত কাগজপত্র পড়িয়া বুঝিয়াছিল, সেই সকল অকাট্য নিদর্শন বিচার মন্দিরে একবার দেখাইতে পারিলেই তারা তাহার অপহৃত বিষয় সম্পত্তি সমস্তই পুনঃপ্রাপ্ত হইবে। তাই সে কণ্টকে কণ্টক উদ্ধার করিবার কল্পনা করিয়া সেই সকল দলিল দস্তাবেজ এমন স্থানে লুকাইয়া রাখিয়াছিল যে অন্য লোকে অন্তর্যামী না হইলে আর তাহা বাহির করিবার সম্ভাবনা ছিল না। এক কথায় রঘুনাথ জগৎ সিংহের অর্থ উদরসাৎ করিয়া তাহারই অনিষ্ট সাধন করিতেছিল। একদিকে জগৎ সিংহ তারাকে হস্তগত করিবার জন্য নানা উপায় উদ্ভাবন করিতেছিল, অন্যদিকে দস্যু সর্দার রঘুনাথ তারাকে পাইবার জন্য জাল বিস্তার করিয়া রাখিয়াছিল। রায়মল্ল সাহেব তারাকে রাজেশ্বরী উপত্যকায় দস্যু কবল হইতে উদ্ধার করিয়া আনিয়া প্রথমে কোতোয়ালির নিকটে একটি নির্জন স্থানে লুকাইয়া রাখিয়াছিলেন। তাহার পর অজয় সিংহকে বোঁদিগ্রাম হইতে আনাইয়া তিনি একটি ছোটখাটো বাড়ি ভাড়া করেন। সে বাড়ির চতুর্দিকে উদ্যান, লোকালয় হইতে কিছু দূরেই অবস্থিত। রায়মল্ল সাহেব প্রথমে মনে করিয়াছিলেন
কেহ এতদূর অনুসন্ধান করিয়া তাহাকে বাহির করিতে পারিবে না। কিন্তু এই বাটিতে অজয় সিংহ তারা ও মঙ্গলকে পুলিশের লোকের তত্ত্বাবধানে সংরক্ষিত করেন। প্রতিদিন একবার কি দুইবার করিয়া তিনি তাহাদিগকে দেখিতে আসিতেন, কিন্তু বড় আশা করিয়াছিলেন যে অতি শীঘ্রই অভাগিনী তারার সমস্ত অপহৃত অর্থ পুনরায় সে প্রাপ্ত হইবে। কিন্তু তিনি তথায় যাইয়া যাহা দেখিলেন তাহাতে তাহার হৃদয় বড় বিচলিত হইল। তিনি দেখিলেন বাড়ির দরজার সম্মুখেই সিঁড়ির নিচে মুখ হাত পা বাঁধা পুলিশের লোক তাহারই ছদ্মবেশী অনুচরদ্বয় অচেতন অবস্থায় পড়িয়া রহিয়াছে। তৎক্ষণাৎ তাহাদের বন্ধন মোচন করিয়া মুখে জল দিলেন। তাহাদের জ্ঞান হইলে তিনি আর কোনো কথা না কহিয়াই বাড়ির ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন একটি ঘরে মেঝের উপরে অচৈতন্য অবস্থায় অজয় সিংহ পড়িয়া রহিয়াছেন। ধীরে ধীরে তাহার জ্ঞান সঞ্চার হইতেছে দেখিয়া তিনি কথঞ্চিত শান্ত হইলেন। তাহার অনুচরদ্বয় তাহার নিকটে উপস্থিত হইলে জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? আমরা যেমন প্রতিদিন দরজায় দাঁড়িয়ে থাকি সেই রকমই দাঁড়িয়েছিলাম। সর্দার খেতে গিয়েছিল, আমরা দুজনে দাঁড়িয়ে দুটো সুখ দুঃখের দুটো একটা কথা কইছি। এমন সময় হঠাৎ কে যেন পিছন দিক থেকে কাপড় দিয়ে মুখ চেপে ধরলে। সেই কাপড়ে একটা চড়া গন্ধ ছিল, সেই গন্ধে অজ্ঞান হয়ে পড়লেন। তারপর কি হলো কিছুই জানি না। রায়মল্ল সাহেব অপর অনুচরকে জিজ্ঞাসা করিলে সেও তাহাই বলিল। সুতরাং তিনি স্থির করিয়া লইলেন যে অন্তত দুইজন লোক দুইজনকে একসময় আক্রমণ করিয়াছিল এবং অজ্ঞানকার আরক দ্বারা এক সময়ের মধ্যে দুইজনকেই অচৈতন্য করিয়া ফেলিয়াছিল। অজয় সিংহ চক্ষু চাহিয়াও সকল কথা যেন ঠিক বুঝিতে পারিতেছিলেন না। অবাক হইয়া চারিদিকে চাহিয়াছিলেন। তখনও যেন তাহার চারিদিক অন্ধকার, সব ধোঁয়ার ন্যায় বোধ হইতেছিল। তখনও তাহার নিজের অবস্থা ও পূর্বাপর ঘটনা কিছুই স্মরণ হইতেছিল না। সহসা তাহার সে ঘোর কাটিয়া গেল। তিনি রায়মল্ল সাহেব ও তাহার অনুচরবর্গের কথা বুঝিতে পারিলেন। একে একে সমস্ত পূর্বাপর ঘটনা স্মরণ পথে উদিত হইল। তিনি কাঁদিয়া ফেলিলেন। কাঁদিতে কাঁদিতে উচ্চৈস্বরে বলিলেন, রায়মল্ল, তুমি এসেছো বাবা? আমার সর্বনাশ হয়েছে, তারাকে নিয়ে গেছে। রায়মল্ল সাহেব তাহা অনেকক্ষণ বসিয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, কে নিয়ে গেল? তা কি জানি, কিছুই বলতে পারি না। তাহারা কে তাও জানি না। কোথায় কিছুই নাই। একেবারে ঘরের ভিতর 10-12 জন লোক এসে ঢুকলো। সকলেই গুন্ডা, ভয়ানক চেহারা। তুমি বারণ করেছিলে বলে আমি তো এখানে এসে অবধি একদিনও বাড়ির বাহির হইনি। তাহারা ঘরের ভিতর এসেই প্রথমে তারাকে জাপটে ধরলে। তারা ভয়ে চেঁচিয়ে উঠল। আমি বাধা দেওয়ার জন্যে যেমনই উঠে দাঁড়িয়েছি তেমনই একজন একখানা বিশ্রী চড়া গন্ধওয়ালা রুমাল আমার নাকের উপরে চেপে ধরলে। আমি টানাটানি করতে করতে এই গন্ধে অজ্ঞান হয়ে পড়লাম। বড় নিদ্রাকর্ষণ হলে যে যেন শরীর অবসন্ন হয়, সেই রকম যেন ঘুমের ঘোরে আধা সচেতন আধা অচেতন অবস্থায় আমি যেন অনুভব করলাম অভাগিনী তারাকে তাহারা টানা হাঁচড়া করে নিয়ে চলে গেল। হায় 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 হায়, কি হলো? আমার সর্বনাশ হলো। এত করে আমার তারা শেষে আবার দস্যুদের হাতে পড়ল। এতক্ষণ কি তাহারা তাকে জীবিত রেখেছে বাবা? রায়মল্ল সাহেব উঠিয়া দাঁড়াইলেন। চলিয়া যাইতে যাইতে জিজ্ঞাসা করিলেন, মঙ্গল কোথায়? অজয়? অজয় সিংহের কথা শেষ হইতে না হইতেই কোথা হইতে ঊর্ধ্বশ্বাসে মঙ্গল দৌড়িয়া আসিয়া চিৎকার করিয়া বলিল, এই যে রায়মল্ল সাহেব, এই যে আমাদের সর্বনাশ হয়েছে, তারাকে আবার ডাকাতে নিয়ে গেছে। আহা, বাচ্চাকে এইবার কেটে ফেলবে গো, কেটে ফেলবে। বাবা রায়মল্ল সাহেব, কি হবে বাবা, কি হবে? আহা। বৃদ্ধ মঙ্গল হাঁপাইতে হাঁপাইতে কাঁদিতে কাঁদিতে এই কয়টি কথা বলিয়া কম্পিত কলেবরে সেইখানে বসিয়া পড়িল। আর আমার একটিও কথা কহিবার সময় নাই, আমাকে এখনই যেতে হবে। দস্যুরা তারাকে কোথায় নিয়ে গেছে
তাও আমি বেশ বুঝতে পারছি। আমি প্রাণ দিয়েও তারাকে উদ্ধার করে আনবো। আপনারা এখানেই থাকুন। এই পর্যন্ত বলিয়াই রায়মল্ল সাহেব উন্মত্তের ন্যায় ছুটিলেন। তাহার জীবনের যত ঘটনা ঘটিয়াছে তাহাতে একদিনের জন্যও তিনি এরূপ উন্মত্তভাবে কোনো কার্য করেন নাই। দৌড়াইতে দৌড়াইতে তিনি আপনার একজন অনুচরকে তাহার পশ্চাৎগামী হইতে দেখিয়া বলিলেন, কোনো ভয় নাই, আমার জন্য কোনো চিন্তা নেই, আমার সঙ্গে আসতে হবে না। যখন আমি মরিয়া হয়েছি, একজনের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাই না। তুমি এখনই কোতোয়ালিতে গিয়ে আমার নাম করে আরো 10 জন অস্ত্রধারী লোক নিয়ে আজ রাত্রিকার মতো এ বাড়িতে পাহারা দাও। দ্রুত পদবিক্ষেপে রায়মল্ল সাহেব প্রস্থান করিলেন। সকলে তাহার সেই ভীষণ মূর্তি দেখিয়া স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিতে পারিল না। শেষে অজয় সিংহ মঙ্গলের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, মঙ্গল, তুমি কোথায় গিয়েছিলে বাবা? মঙ্গল তখন কতকটা প্রকৃতিস্থ হইয়াছিল। সে ধীরে ধীরে উত্তর করিল, আমি আপনার খাবার আনবার জন্য দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় একজন লোক এসে আমায় জিজ্ঞাসা করলে, তোমার নাম মঙ্গল? তুমি অজয় সিংহের বাড়িতে থাকো? আমি বললাম হ্যাঁ। সেই লোকটা বললে, তবে তুমি শিগগির এসো। আমি তার কথা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি বলো? সে আমায় বললে, সে কথার বলার সময় নাই। রায়মল্ল সাহেব এই কাছেই একটা বাড়িতে মরমর অবস্থায় পড়ে আছেন। দেরি করলে তাকে জীবিত দেখতে পাবে না। তিনি তোমার হাতে তারার বিষয় আসা সম্বন্ধে কি কাগজপত্র দিয়ে কতগুলি কথা বলে যেতে চান। তুমি আর দেরি করো না, দৌড়ে এসে ওই গাড়িখানায় চড়ে বসো। রায়মল্ল সাহেব মৃতপ্রায়। এই কথা শুনে আমি আর কিছু ভাববার সময় পেলাম না। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে চললাম। সেই লোকটাও আমার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসলো। তৎক্ষণাৎ তীর বেগে গাড়ি ছুটল। পথের মাঝখানে আর 2 জন লোক ছুটে এসে গাড়ির দুধারে পাদানির ওপরে উঠে দুদিকের দরজা বন্ধ করে দিলে। অমনি তৎক্ষণাৎ ভিতরে যে লোকটা ছিল সে একখানা বড় চকচকে ছুরি বার করে আমার দিকে দেখিয়ে বললে, আমার নাম রঘু ডাকাত। কথা কইবি কি চেঁচাবি তো তোকে এখনই খুন করে ফেলবো। তারপর তারপর আমি কাজেই হতভম্বের মতো বসে রইলাম। তারপর কি হলো? তারপর শহর ছাড়িয়ে একটা কারাগার মতো জায়গায় আমায় নিয়ে গিয়ে একটা বাগান বাড়িতে তুলে সেই বাড়িতে একটা ঘরে আমায় পুরে চাবি দিয়ে তারা সবাই চলে গেল। প্রায় 1 ঘন্টা চেষ্টা করে একটা জানলার গরাদ ভেঙে পালিয়ে আসি। এমন সময় পথে দেখলাম যে লোকগুলো সেই গাড়িতেই সেই রকম আবার কাকে নিয়ে তীর বেগে ছুটছে। তখনই আমার মনে কেমন সন্দেহ হইল। গাড়ির পেছনে পেছনে আমিও ছুটলাম। বুড়ো মানুষ, পারবো কেন? গাড়িখানা অনেকটা এগিয়ে গেল, তবু আমি ছুটতে ছাড়লাম না। খানিক দূরে গিয়ে দেখি সেই গাড়িখানা একটা মস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। খানিক বাদে দেখলাম তারা একটি মেয়ে মানুষকে ধরাধরি করে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমার ঠিক যেন বোধ হলো সে আর কেউ নয়, আমাদের তারাকেই তারা এই রকম করে নিয়ে যাচ্ছে। একে আমি বুড়ো মানুষ, তাতে আবার তারা পালোয়ান গুন্ডা, তাদের সঙ্গে কি করব? কিছু করতে গেলেই হয়তো তারা আমার বুকে ছুরি বসিয়ে দেবে। কাজেই আর ভরসা হলো না। রায়মল্ল সাহেবের কথা মনে পড়ল। ভাবলাম এই বিপদে তিনিই ভিন্ন, আর কেউ রক্ষা করতে পারবে না। যেমন এই কথা মনে উদয় হওয়া অমনি কোতোয়ালির দিকে দৌড়লাম। সেখানে গিয়ে রায়মল্ল সাহেবকে দেখতে না পেয়ে বরাবর এখানেই আছি। হায় হায়, আমি যা ভাবছি তাই হলো। আমাদের তারাকে এতদিন পরে ডাকাতে খুন করলে। বৃদ্ধ মঙ্গল এই পর্যন্ত বলিয়া আর কোনো কথা কহিতে পারিল না। অশ্রুধারায় তাহার বক্ষস্থল প্লাবিত হইতে লাগিল। সর্দার রায়মল্ল সাহেব শরাবখানা হইতে বাহির হইয়া কি করিয়াছিলেন এ পর্যন্ত তাহা বলা হয় নাই। তিনি ধীরে ধীরে অগ্রসর হইয়া অনেক দূর গেলেন। সম্মুখে বা পশ্চাতে কাহাকেও দেখিলেন না।
সহসা পিস্তলের আওয়াজ হইল। শোঁ করিয়া একটা গুলি তাহার পাশ দিয়া চলিয়া গেল। তিনি বুঝিলেন দস্যুগণ তাহাকে সামনাসামনি আক্রমণ না করিয়া দূর হইতে প্রাণনাশের চেষ্টায় আছে। এরূপভাবে দেহ পরিত্যাগে তিনি প্রস্তুত ছিলেন না। কাজেই তাহাকে একটু সাবধান হইতে হইল। রাস্তার ধারেই একটি বড় বাড়ি নির্মিত হইতেছিল। তাহারই সম্মুখস্থ ভিত্তি নির্মাণ করিবার নিমিত্ত একটি প্রকাণ্ড খাদ খনন করা হইতেছিল। তিনি তখনকার মতো এক সুযোগ অবলম্বন করিলেন। লম্ফ প্রদানে তিনি তাহার ভিতর পড়িলেন। যে দুইজন দস্যু তাহার পশ্চোদ্ভাবন করিয়াছিল, তাহারা এতক্ষণ অলক্ষিতভাবে তাহাকে অনুসরণ করিয়া আসিতেছিল, কিন্তু সহসা তাহাকে দেখিতে না পাইয়া মনে করিল তাহাদের গুলির আঘাতে রায়মল্ল সাহেব আহত হইয়া ভূতলশায়ী হইয়াছেন। মহাল্লাদে উল্লসিত হইয়া ছুটিয়া তাহারা সেই দিকে আসিল। কই হে? তাই তো হে, কোথায় গেল বলো দেখি। দুইজনে মিলিয়া আশেপাশে অনেক অনুসন্ধান করিল। তারা রায়মল্ল সাহেবকে খুঁজিয়া পাইল না। এই রায়মল্ল সাহেব কখনোই মানুষ নয়, হয় উপদেবতা নয় পিশাচ সিদ্ধ। দেখতে দেখতে মানুষকে মানুষ উবে গেল বাবা। এ কি ছায়াবাজি নাকি? তা নয়, ওই গর্তের ভিতরে নিশ্চয়ই পড়ে গেছে। গুলির আওয়াজ শুনে প্রাণের ভয় ওই দিক দিয়ে ভয় পালাচ্ছিল, গর্তটা অত লক্ষ্য করেনি, একেবারে তার ভিতরে পড়ে গেছে। তবে ভালোই হয়েছে, এইবারে তো ঠিক বাগে পেয়েছি। আর যায় কোথা? দুইজনে অত্যন্ত উৎসাহিত হইয়া তথায় উপস্থিত হইল। গর্ভের ভিতর অন্ধকার, কেহ তাহার ভিতরে আছে কিনা জানিবার কোনো উপায় নাই। গুলি করা যাক। তাতে কি লাভ হবে? অন্ধকারে লাগলো কি লাগলো না কিছুই বোঝা যাবে না। তার চেয়ে চল দুজনে গর্ভের ভিতরে নেমে পড়ি। রায়মল্ল সাহেব এই অবস্থায় কি করিবেন তাহা পূর্বে ভাবিয়া ঠিক করিয়া রাখিয়াছিলেন। পাঠক স্থলে জানিয়া রাখুন, দস্যুদ্বয়ের মধ্যে একজন রাজারাম ও আর একজন রঘু ডাকাত। রাজারাম, দুজনে একদিক থেকে নামা হবে না। তুমি ওদিক দিয়ে এসো, আমি এদিক দিয়ে নামি। রাজারাম তাহাই করিল। রায়মল্ল সাহেবও প্রস্তুত ছিলেন। যেই রঘু ডাকাত একদিক দিয়া ধীরে ধীরে অবতরণ করিতেছে, রায়মল্ল সাহেব তৎক্ষণাৎ তাহার দুই পা ধারণ করিয়া সজোরে এক টান দিলেন। রঘুনাথ পড়িয়া গিয়াই চিৎকার করিয়া উঠিল। রায়মল্ল সাহেব তার হাত হইতে পিস্তলটি কাড়িয়া লইয়া তাহার বুকের উপর চড়িয়া বসিয়া তাহার গলা টিপিয়া ধরিলেন। রাজারাম তাড়াতাড়ি নামিতেছিল, কিন্তু সহসা রঘু ডাকাতের কণ্ঠ নিঃসৃত গোঁ গোঁ শব্দে সে যেন ক্ষণকাল হতবুদ্ধি হইয়া গেল। সেই অল্প অবকাশের মধ্যে রায়মল্ল সাহেব নিজে বস্ত্র মধ্যে হইতে একগাছি ছোটখাটো দড়ি বাহির করিয়া রঘু ডাকাতের করদ্দয় পশ্চাৎ দিকে বাঁধিয়া ফেলিলেন। তিনি যেরূপভাবে রঘু ডাকাতের গলা টিপিয়া ধরিয়াছিলেন, তাহাতে যদিও তাহার মৃত্যু হয় নাই, কিন্তু তাহার কথা কহিবার সামর্থ্য ছিল না। মাঝে মাঝে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হইবার জো হইতেছিল। রঘু ডাকাতের কণ্ঠ নিঃসৃত অস্পষ্ট শব্দ শুনিয়া রাজারাম কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িয়াছিলেন বটে, কিন্তু সে রঘু ডাকাতের ন্যায় ভীরু কাপুরুষ নয়। তাহার সাহস আছে, শক্তি আছে, মনের তেজ আছে। 2-4 মুহূর্ত অপেক্ষা করিয়াই সেও বিপদে গর্ভের ভিতর নামিয়া পড়িল। রায়মল্ল সাহেব সেই সময় একটু পাশ কাটাইয়া দাঁড়াইলেন। যেমন রাজারাম তাহার নিকটস্থ হইল, তিনি সজোরে এক ধাক্কা দিলেন। সে তাহাতেই পড়িয়া গেল। রাজারামের হস্তে যে পিস্তল ছিল, সে পড়িয়া যাওয়াতে সেই পিস্তলের একটা আওয়াজ হইল। গুলি পিস্তল হইতে বাহির হইয়া রাজারামকেই আঘাত করিল। সেই আঘাতেই সে অজ্ঞান হইয়া পড়িল। রাজারাম, রাজারাম! খবরদার, কথাটি কইও না। আস্তে আস্তে উঠে আমার সঙ্গে চলে এসো। কেমন করে যাব? আমার হাত যে বাঁধা। রায়মল্ল সাহেব তাহাকে উঠাইয়া দাঁড় করাইলেন, বলিলেন, রঘু, এবার আর তোমার পরিত্রাণ নাই, কিন্তু এখনো যদি আমার কথা শোনো তাহলে তোমার শাস্তির অনেক লাঘব করে দিতে পারি। আমায় যদি তুমি মেরে ফেলো তাহলেও আমি তোমার কথা শুনতে প্রস্তুত নই। আমায় নিয়ে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আজ যদিও আমি তোমার কিছু করতে পারলাম না, কিন্তু
একদিন আমারই হাতে তোমার মৃত্যু হবে। আজ যদি আমি জেলে যাই তবু তোমার কথা বলবো না। 2 বৎসর হোক 10 বৎসর হোক, জেল থেকে খালাস পেলেই আগে এসে তোমাকে খুন করব। রায়মল্ল সাহেব দেখিলেন রঘু ডাকাত সহজে তাহার কথায় সম্মত হইবে না। তিনি তাহাকে পুনরায় সজোরে এক ধাক্কা মারিলেন। রঘুনাথ অকস্মাৎ ধাক্কা খাইয়া আর সামলাইতে পারিল না, পড়িয়া গেল। রায়মল্ল সাহেব রঘুনাথের গায়ের কাপড় খুলিয়া পুনরায় তাহার হস্ত পদ দৃঢ়রূপে বন্ধন করিলেন। তারপর সেই গর্ত হইতে উঠিয়া সেই শরাবখানার দিকে ছুটিলেন। তথায় উপস্থিত হইয়া 2 জন অনুচরকে সঙ্গে লইলেন এবং আর একজন অনুচরকে একখানি গাড়ি ডাকিয়া আনিতে বলিলেন। 1/2 ঘণ্টার মধ্যে রঘু ডাকাত ও রাজারাম কোতোয়ালির অন্ধকূপে নিক্ষিপ্ত হইল। সর্দার রায়মল্ল অনুচরগণের উপর সমস্ত ভার সমর্পণ করিয়া যে নির্জন বাড়িতে অজয় সিংহ এবং তারাকে লুকাইয়া রাখিয়াছিলেন তথায় উপস্থিত হইলেন। তথায় গিয়া যাহা দেখিলেন তাহা পূর্বেই বলা হইয়াছে। সেখান হইতে তিনি উন্মত্তের ন্যায় ছুটিয়া তারপর কি করিলেন বা কোথায় গেলেন তাহা বলি নাই, এখন বলিতেছি। তিনি একেবারে তারার পিতৃভবনের পশ্চাৎদেশে উপস্থিত হইলেন। তারার পিত্রালয় না বলিয়া এখন জগৎ সিংহের বাটি বলিলেও চলে। তখন লোকজন বড় কেহ ছিল না। তিনি অনায়াসে প্রাচীর উল্লঙ্ঘন করিয়া বাটির ভিতরে পড়িলেন। তারার পিতৃভবনের চতুর্দিকে উদ্যান, মধ্যস্থলে সেই প্রকাণ্ড বাটি। রায়মল্ল সাহেব দ্রুত পদে সেই বাটির নিকটবর্তী হইলেন। যেই বাটিতে যেন জনমানব নাই, সকলেই যেন ঘোরতর অভিভূতভাবে নিদ্রিত। রায়মল্ল সাহেব একটি সুদীর্ঘ বৃক্ষে আরোহণ করিলেন। সে বৃক্ষটি এমনভাবে দেওয়াল ঘেঁষিয়া উঠিয়াছে যে চেষ্টা করিলে তাহারই একটা ডাল ধরিয়া অনায়াসে দ্বিতলের একটি দর দালানে অবতীর্ণ হওয়া যায় বুঝিয়া রায়মল্ল সাহেব তাহাই করিলেন। তথাপি তিনি কাহারও কণ্ঠস্বর বা পদশব্দ শুনিতে পাইলেন না। তিনি এদিক ওদিক চারিদিকে অনুসন্ধান করিলেন, কিন্তু কোথাও কাহারও আগমন অনুভব করিতে পারিলেন না। যেন বাড়িতে কেহ নাই, চারিদিকে নীরব। রায়মল্ল সাহেব ত্রিতলে উঠিলেন। সেখানেও এদিক ওদিক চারিদিক অনুসন্ধান করিয়াও কিছু বুঝিতে পারিলেন না। একটি কক্ষের ভিতরে যেন খুব ক্ষীণ আলোকরশ্মি বহির্গত হইতেছিল। ব্যগ্রভাবে সেই ঘরের সম্মুখে উপস্থিত হইয়া খড়খড়ির একটি পাখি তুলিয়া দেখিলেন ঘরের এক কোণে নিষ্প্রভভাবে একটি আলোক জ্বলিতেছে, আর শয্যার উপরে একটি স্ত্রীলোক শুইয়া আছে। রায়মল্ল সাহেব সেই কক্ষের দ্বারদেশে উপস্থিত হইয়া দরজার শিকল ধরিয়া টানিলেন। দরজা ভিতর দিক হইতে বন্ধ ছিল না, টানিবা মাত্র খুলিয়া গেল। তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন। শয্যার পার্শ্বে দণ্ডায়মান হইয়া দেখিতে পাইলেন অভাগিনী তারা অচেতন অবস্থায় শিথিল বেশে আলুলায়িত কেশে সেই শয্যার উপরে পড়িয়া রহিয়াছে। রায়মল্ল সাহেব তারাকে সচেতন করিবার অনেক চেষ্টা করিলেন, কিন্তু সে উঠিল না। তিনি বুঝিলেন তাহারা তারাকে অজ্ঞান করিয়া ফেলিয়া রাখিয়াছে। সেই সময়ে গৃহের বহির্দেশে যেন কাহার পদশব্দ শ্রুত হইল। রায়মল্ল সাহেব আর কোনো উপায় না দেখিয়া পালঙ্কের নিম্নে লুকাইলেন। এক মুহূর্ত পরে সেই ঘরে জগৎ সিংহ ও তারার বিমাতা প্রবেশ করিল। তারার বিমাতা কহিল, দেখো, আমি কিন্তু তোমাকে এখনো বারণ করছি, তুমি ওকে খুন করো না। তুমি বুঝতে পারছো না সুন্দরী, তারাকে খুন করা ভিন্ন আর কোনো উপায় নাই। যদি কোনো জায়গায় লুকিয়ে রাখি, রায়মল্ল তাকে যেমন করে হোক বার করবেই করবে। অন্তর্যামীর অজানিত বরং কিছু থাকতে পারে, কিন্তু ওই রায়মল্লের অজানা কিছু নাই। এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা করছি, হয়তো অলক্ষিতভাবে সে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। রায়মল্ল ভূতের মতো লোকের পিছনে পিছনে ফেরে। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সে সকলকে দেখতে পায়। দেশ দেশান্তরে কোথায় কি ঘটনা হচ্ছে সবই যেন তার নখদর্পণে রয়েছে। কে জানে সে কিরকম, বোধহয় পিশাচ বিদ্ধ হবে। তো এখন ওই রায়মল্ল গোয়েন্দা কোথায়? রঘু ডাকাত ও রাজারাম দুজনে মিলে রায়মল্লের পিছু নিয়েছে। আজ তারা রায়মল্লকে খুন করবে, কিন্তু এখনো ফিরে আসছে না বলে আমার সন্দেহ হচ্ছে। হয়তো রায়মল্লের হাতে ধরা পড়ে থাকবে। তা তুমি এখন কি করবে?
আর খানিকটা অপেক্ষা করে দেখো, যদি তারা ফিরে না আসে তাহলে নিজেই খুন করো। দুজন লোক আমাদের খিড়কির পুকুরের পাড়ে তেঁতুল গাছের তলায় একটা গর্ত খুঁড়ছে, খুন করে সেইখানে পুঁতে ফেলবো। পুঁতেই যদি ফেলবে তবে আর খুন করার দরকার কি? এই অজ্ঞান অবস্থায় তো ওখানে পুঁতে দিতে পারো। ও আপদ চোকানোই ভালো। এই পর্যন্ত কথাবার্তা কহিয়া উভয়ই প্রস্থান করিল। রায়মল্ল সাহেব তৎক্ষণাৎ সে স্থান হইতে বহির্গত হইয়া অলক্ষিতভাবে তাহাদের পশ্চাৎ গমন করিয়া দেখিলেন তাহারা একটি পার্শ্ববর্তী কক্ষে প্রবেশ করিল। রায়মল্ল সাহেব আর অপেক্ষা না করিয়াই তাড়াতাড়ি ফিরিয়া আসিলেন। ক্ষিপ্র হস্তে তারাকে নিজ স্কন্ধে তুলিয়া লইয়া প্রস্থান করিলেন। ত্রিতল হইতে দ্বিতল, তথা হইতে একতল, কোথাও কেহ বাধা দিল না। কিন্তু একতলে আসিয়া তিনি আর দ্বার খুঁজিয়া পাইলেন না। শেষে পদাঘাতে একটা দ্বারের অর্গল ভগ্ন করিয়া বহির্গত হইলেন। সেই শব্দে বাড়ির অন্যান্য লোকজন জাগিয়া উঠিল। বাড়িতে চোর এসেছে, ডাকাত পড়েছে ইত্যাকার রবে চারিদিকে একটা বিশেষ গোল পড়িয়া গেল। সেই গোলমালে জগৎ সিংহ চক্ষু মুছিতে মুছিতে উঠিয়া আসিল, যেন কত নিদ্রা গিয়াছিল। রায়মল্ল সাহেব ততক্ষণে নিরুদ্দেশ। তিনি তীর বেগে রাস্তায় বাহির হইয়া পড়িলেন। প্রথমেই যে প্রহরীকে দেখিলেন তাহাকেই পুলিশের চিহ্ন দেখাইয়া সাহায্য করিতে বলিলেন। সে জড়িদার হো বলিয়া চিৎকার করিতে করিতে তাহার সঙ্গে সঙ্গে দৌড়াইতে লাগিল। পথিমধ্যে একটা গাড়ির আড্ডা পাইয়া রায়মল্ল সাহেব একজন নিদ্রিত এক্কাওয়ালাকে উঠাইলেন। সে পাহারাওয়ালা দেখিয়াই চমকিত হইয়া গেল। রায়মল্ল সাহেব তারাকে লইয়া এক্কায় উঠিয়া বসিলেন। পাহারাওয়ালা আর এক ধারে উঠিল। আঁকা আঁকিতে আরো 2-4 জন পাহারাওয়ালা আসিয়া পৌঁছাইল। তাহারাও 2 জন করিয়া একখানি এক্কায় চলিল। অতি অল্পক্ষণের মধ্যে রায়মল্ল সাহেব অজয় সিংহের নিকটে চৈতন্যবিহীনা তারাকে আনিয়া পৌঁছাইয়া দিলেন। মঙ্গল তারার সেবা শুশ্রূষা করিতে লাগিল। রায়মল্ল সাহেব একখানি পত্র লিখিয়া কোতোয়ালিকে পাঠাইয়া দিলেন। অল্পক্ষণের মধ্যেই সে পত্রের উত্তর আসিল। তাহা এই: আপনার আদেশানুসারে আজ সমস্ত রাত্রি এবং কাল যতক্ষণ পর্যন্ত আপনার নিকট হইতে আমি নূতন আদেশ না পাই, ততক্ষণ পর্যন্ত জগৎ সিংহের বাটির চতুর্দিকে প্রহরীগণ নিযুক্ত থাকিবে, যাহাতে উক্ত বাটি হইতে একজন লোকও পলাইতে না পারে, তজ্জন্য সম্পূর্ণ সচেষ্ট থাকিব। জগৎ সিংহের সদর দরজার নিকটে আমি স্বয়ং ছদ্মবেশে উপস্থিত থাকিব। আপনার আজ্ঞা মতো আমার প্রহরীরাও সকলে ছদ্মবেশে অপরিচিতের ন্যায় বিচরণ করিবে, যাহাতে জগৎ সিংহের বাটির কোনো লোক আমাদের উপস্থিতি বিষয়ে কোনো প্রকার সন্দেহ করিতে না পারে, সে বিষয়ে আমার বিশেষ দৃষ্টি থাকিবে। পত্রের এইরূপ উত্তর পাইয়া রায়মল্ল সাহেব সেই বাটিতেই সেদিনকার মতো বিশ্রামের আয়োজন করিলেন। অনুচরবর্গের মধ্যে তিনি যাহাকে যেরূপ অনুমতি দিলেন সে তৎ প্রতিপালনার্থ ধাবিত হইল। পরদিন প্রাতকাল হইতে বেলা 2টা পর্যন্ত রায়মল্ল সাহেব কোথায় রহিলেন, কি করিলেন, তাহার কিছুই স্থিরতা রহিল না। তাহার সমস্ত বন্দোবস্ত ঠিক হইলে তিনি জগৎ সিংহের বাটিতে উপস্থিত হইলেন। জগৎ সিংহ বৈঠকখানায় বসিয়া 2-1 জন অনুচরের সহিত গত রজনীর সমস্ত কথা আন্দোলন করিতেছিল এবং কি উপায়ে সকল দিক রক্ষা হয় সেই সম্বন্ধে একটা পরামর্শ স্থির হইতেছিল। জগৎ সিংহ কার নাম? তিনি যে জগৎ সিংহকে চিনিতে পারেন নাই তাহা নহে, তথাপি কেন যে এরূপভাবে প্রশ্ন করিলেন তাহা তিনিই জানেন। কেন মহাশয়, আপনার কি আবশ্যক? আপনার নাম? আমার নাম রায়মল্ল। আমি গোয়েন্দাগিরি কার্য করি। সরকারি লোকে আমায় সর্দার রায়মল্ল নামে ডাকে, আর সকলে রায়মল্ল গোয়েন্দা বলে। এ উদ্দেশ্যে এখানে আপনার পদার্পণ হয়েছে? আমি আপনার বিষয় সম্পত্তি ক্রয় করতে এসেছি। আমাদের বিষয় সম্পত্তি এক টুকরো বিক্রয়ের জন্য নাই। এছাড়া যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য না থাকে আপনি সোজা পথ দেখতে পারেন। দেখুন, আপনি মনে রাখবেন যে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা কইতেছেন। আমি ইচ্ছে করলে এখনই আপনাকে এখান থেকে বিদায় করে দিতে পারি। এই বাড়ি আপনার নয়,
আইন মতে এ বাড়ির একখানি স্টক আপনার প্রাপ্য নয়। এই কথা বলিয়াই রায়মল্ল সাহেব একটি ছোট বাঁশি পকেট হইতে বাহির করিয়া বাজাইলেন। তৎক্ষণাৎ একজন লোক সেই ঘরের ভিতর প্রবেশ করিল। সেই লোকটিকে দেখিয়াই জগৎ সিংহ চমকিয়া উঠিল। রায়মল্ল তাহাকে দেখাইয়া কহিলেন, এই লোকটিকে দেখে মনে পড়ে কি অভাগিনী তারাকে বর্ধমানে বিসর্জন দেওয়ার মূলই আপনি? মিথ্যে কথা, ওকে আমি কখনো চিনি না, কখনো দেখি নাই। রায়মল্ল সাহেব আবার বংশীধ্বনি করিলেন। তৎক্ষণাৎ আরেকটি বৃদ্ধ লোক সেই ঘরে আসিয়া দাঁড়াইল। জগৎ সিংহ তাহাকে দেখিয়াই রক্তবর্ণ চক্ষে জিজ্ঞাসা করিল, এ কি, এও কি তোমাদের ষড়যন্ত্রের একজন নাকি? কে আমার বাড়িতে এসে তুই আমায় গালি দিচ্ছিস? জুতো মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দেব, তা জানিস? পাজি বদমাস! এত রাগ কেন গো মহাপ্রভু? একটু ঠান্ডা হয়ে বসে আমার কথাগুলোই আগে শোনা হোক না। দেখো রায়মল্ল গোয়েন্দা, তুমি বাড়ি চড়াও হয়ে এসে একজন ভদ্রলোকের অপমান করছ, তা যেন মনে থাকে। আইনে তোমার দণ্ড হতে পারে, তা জানো? তার জানি না, মহাশয়ের চেয়ে আমার আইন কানুন কিছু কম জানা নেই। আমি যে কাজ করছি তার পূর্ব পশ্চাৎ ভেবে তবে করছি। মহাশয় সে বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারে। তারপর সহসা রায়মল্ল সাহেব রুদ্রমূর্তি ধারণ করিয়া দন্তে দন্ত ঘর্ষণ করিয়া ক্রোধ ভরে কহিলেন, পাপিষ্ঠ, তুই এখনো সাহস করে আমার সঙ্গে কথা কইছিস? যে দেখ, বোধ হয় অলক্ষ্যে তারার মৃত পিতার আত্মা এখানে আবির্ভূত হয়েছেন। তুই যার বিষয় সম্পত্তি বিশ্বাসঘাতকতা করে ভোগ দখল করছিস, তাকে কেমন করে বিষ প্রয়োগে হত্যা করেছিলি, সে সকল কিরূপে এখন সপ্রমাণ হয় এবং তোর মতো বিশ্বাসঘাতকের কি দণ্ড হয় দেখার জন্য বোধ হয় তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন। নারকী, এখনো তুই অস্বীকার করছিস? রায়মল্ল সাহেব আবার বংশীবাদন করিলেন। এবার অজয় সিংহ ধীরে ধীরে সেই কক্ষে প্রবিষ্ট হইলেন। জগৎ সিংহ তাহাকে দেখিয়াই বলিল, ও, একে আমি চিনি, একে আমি খুব চিনি। এ একজন মস্ত ফন্দেবাজ জুয়াচোর। একটা জাল বালিকাকে খাড়া করে আমার সঙ্গে মোকদ্দমা করতে এসেছিল। তা আদালতে তো চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে। একে নিয়ে তোমরা ষড়যন্ত্র করে আমায় ঠকাতে এসেছো। আমি তোমাদের স্পষ্ট ভাষায় সাদা কথায় বলছি, আমার কাছ থেকে ভয় দেখিয়ে তোমরা একটি কানা করিও আদায় করতে পারবে না। রায়মল্ল সাহেব পুনরায় বাঁশি বাজাইলেন। চারিজন প্রহরী বেষ্টিত হাতে হাতকড়ি দেওয়া রঘু ডাকাত ও রাজারাম সেই ঘরে প্রবেশ করিল। রঘু ডাকাতকে এইরূপ বন্দীভাবে দেখিয়াই জগৎ সিংহের সমস্ত রক্ত জল হইয়া গেল। সে নিরাশ হইয়া করুণ কণ্ঠে বলিল, একই রঘুনাথ, তুমিও আমার বিপক্ষে সাক্ষী দিতে এসেছো? দেখো জগৎ সিংহ, আর তোমার বুকি খাবে না। এখনো মানে মানে যার যা বিষয় তাকে ফিরিয়ে দাও। রায়মল্ল সাহেবের পায়ে হাতে ধরো। যদি তাতে তোমার শাস্তির কিছু লাঘব হয়। তোমার জন্য আমার সর্বনাশ হয়েছে। তোমার কাজে হাত দিয়ে পর্যন্ত আমার এই দুর্দশা। এখন আমি দায়ে পড়ে তোমার বিপক্ষে সাক্ষ্য দিতে দাঁড়িয়েছি। তারার সত্য সব প্রমাণ করতে যে সব কাগজ আবশ্যক, সে সমস্তই আমি রায়মল্ল সাহেবের হাতে দিয়েছি। আর তোমাদের উদ্ধারের কোনো উপায় নাই। সব জুয়াচুরি, কাগজপত্র, দলিল, দস্তাবেজ সব জাল। তোমরা সব ষড়যন্ত্র করে আমায় মজাবার চেষ্টায় আছো। দেখো জগৎ সিংহ, তোমার অদৃষ্ট নিতান্ত মন্দ, তাই তুমি আমার সঙ্গে এখনো চাতুরি করতে চেষ্টা করছো। তুমি জানো না, আমি যে কাজে হাত দিই তার আটঘাট না বেঁধে আমি কিছুই করি না। মনে করো না উপযুক্ত প্রমাণ সংগ্রহ না করে আমি তোমার কাছে এসেছি। তুমি যদি এখন অস্বীকার করো, তাহলে এই দণ্ডেই আমার হুকুমে প্রহরীরা তোমার হাতে হাত কড়া লাগিয়ে সদর রাস্তা দিয়ে কোতোয়ালিতে টেনে নিয়ে যাবে। এখনো বলছি, বিবেচনা করে কাজ করো।
আপনি কি করতে বলেন? এই এত লোকের সাক্ষাতে তুমি কাগজ কলমে লিখিয়া যার বিষয় তাকে ফিরিয়ে দাও। ইহারা সকলে সাক্ষীও হবেন। যদি তাতে রাজি না হও, তাহলে তুমি এতদিন ধরে যত খুন ডাকাতি জাল জালিয়াতি করেছ, সকল বিষয়েরই আদালতে তন্ন তন্ন করে বিচার হবে। তাতে শেষে কমপক্ষে তোমার যাবজ্জীবন কারাবাস দণ্ড ভোগ করতে হবে। এই বিষয়ে একবার তারার বিমাতাকে জিজ্ঞাসা করা উচিত। আমি একবার বাড়ির ভিতরে যেতে চাই। পালাবো না, ভয় নাই। পালাবার কি উপায় রেখেছি যে পালাবে? এ বাড়ি থেকে এখন একটি মাছি বেরিয়ে যেতে পারবে না। জগৎ সিংহ বাড়ির ভিতরে গিয়া তৎক্ষণাৎ বিষণ্ণ মুখে ফিরে আসিল। এত শীঘ্র ফিরে এলে যে? ফিরে এলাম। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। তারার বিমাতা বোধহয় আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনে বিষ খেয়ে প্রাণ ত্যাগ করেছে। তার মৃতদেহ ঘরের মেঝে পড়ে আছে। ভালোই হয়েছে, তিনি খুব বুদ্ধির কাজ করেছেন। ভদ্রলোকের মেয়ের পক্ষে জেল খাটাচ্ছে মরাই ভালো। তার পাপের শাস্তি ইহলোকে কতকটা হয়ে গেল, পরলোকে বাকিটা হবে ক্ষণ। পাপিষ্ঠার আত্মহত্যায় দুঃখ করবার কোনো কারণ নাই। এদিকে রায়মল্ল সাহেব যাহা লিখিতে বলিলেন, জগৎ সিংহ কলের পুত্তলিকা প্রায় তাহাই লিখিল। তখন সেই ঘরে যে কয়জন লোক বসিয়াছিল তাহারাও তাহাতে দস্তখত করিল। এমনকি রায়মল্ল সাহেব আসিবার পূর্বে জগৎ সিংহের সহিত যে কয়জন তাহারই অনুচর বসিয়াছিল বাধ্য হইয়া তাহারাও সাক্ষীর তালিকায় নাম স্বাক্ষর করিল। আপনার কার্য শেষ করিয়া রায়মল্ল গোয়েন্দা জগৎ সিংহ ও তাহার অনুচরণগণকে এবং রঘু ডাকাত ও রাজারামকে যথারীতি চালান দিলেন। রঘু ডাকাতকে এরূপভাবে না পাইলে রায়মল্ল সাহেব তারার সত্য প্রমাণ করিতে পারিতেন কিনা সন্দেহ। তাহার নিকট যে সকল কাগজপত্র ও দলিল দস্তাবেজ ছিল সে সকল না পাইলে তারার সত্য প্রমাণ করিতে রায়মল্ল গোয়েন্দাকে অধিক কষ্ট স্বীকার করিতে হইত। প্রথমে রঘু ডাকাত রায়মল্ল সাহেবের কথায় সম্মত হয় নাই, কিন্তু যখন তাহাকে একে একে তৎকর্তৃক খুন ও ডাকাতির একটা লম্বা তালিকা দেখানো হইল এবং তাহার নামে কতকগুলি গ্রেপ্তারি পরোয়ানা আছে তাহা বলা হইল, তখন পাছে আরও কঠোর শাস্তি হয় এই ভয়ে সে রায়মল্ল সাহেবের শরণাপন্ন হইল। জগৎ সিংহের নিকট হইতে নানা প্রকার কলাকৌশলে রঘু ডাকাত সেই সকল কাগজাদি আদায় করিয়া রাজেশ্বরী উপত্যকায় এক গুপ্ত স্থানে লুকাইয়া রাখে। তারাকে হস্তগত করিবার আশা রঘুনাথ শেষ পর্যন্ত পরিত্যাগ করিতে পারে নাই। তাই জগৎ সিংহের কৌশলে যখন রঘুনাথ কারামুক্ত হয় সেই সময়ে সে রাজেশ্বরী উপত্যকায় গিয়া সেই সকল দলিল লইয়া আসে। তাহার মনে মনে এই আশা ছিল যে যদি সে গোয়েন্দা সর্দার রায়মল্লকে সমন সদনে প্রেরণ করিতে পারে, তাহা হইলে যে কোনো উপায় হোক তারাকে হস্তগত করিয়া তাহার সমস্ত বিষয় সম্পত্তি পুনরুদ্ধার করিয়া আপনি সেই রাজৈশ্বর্য ভোগ করিবে। কিন্তু সেই ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালজ্ঞ অন্তর্যামী চক্রের চক্রে সকলই বিপরীত ঘটিল। অধর্মের পরাজয় ও ধর্মেরই জয় হইল। রঘু ডাকাত পুনরায় রায়মল্লের হস্তে কয়েদ হইল। এবার বন্দী হইয়া নিজের শান্তি লাভের জন্য রায়মল্ল গোয়েন্দার হস্তে সেই সকল কাগজপত্র প্রদান করিল। রায়মল্ল সাহেব যাহা স্বপ্নেও ভাবেন নাই তাহাই প্রাপ্ত হইয়া রঘু ডাকাতকে আশ্বাস প্রদান করিলেন এবং প্রকৃতপক্ষে এই কারণেই তাহার যাবজ্জীবন কারাবাসের দণ্ডাজ্ঞা না হইয়া তাহা অপেক্ষা কতক লঘু দণ্ড হইল। জগৎ সিংহের চিরনির্বাসন দণ্ডাজ্ঞা প্রচারিত হয়, কিন্তু হতভাগ্যকে তাহার ভোগ করিতে হয় নাই। তৎপূর্বেই কারাগারের সর্পদংশনে তাহার মৃত্যু ঘটিয়াছিল। রাজারামের 12 বৎসর কারাদণ্ড হয়। এতদ্ব্যতীত অন্যান্য চক্রান্তকারী দস্যুগণের যথোপযুক্ত দণ্ড হইয়াছিল। তদবধি রাজস্থানের জনপদবাসীগণের ভয় ভাবনার মাত্রা তিরোহিত হয়। তারা আপন বিষয় সম্পত্তি প্রাপ্ত হইয়া
খুল্লতাঁত অজয় সিংহের উপর সমস্ত ভারার্পণ করিয়া নিশ্চিত হইলে অজয় সিংহ রায়মল্লের সহিত তারার বিবাহের প্রস্তাব করেন। তারা রায়মল্ল সাহেবের গুণে যেরূপ বিমুগ্ধ ও কৃতজ্ঞ পাশে আবদ্ধ হইয়াছিল, তাহাতে এ প্রস্তাবে অমত করিবার কোনো কারণ ছিল না। সুতরাং শুভদিন শুভক্ষণে শুভ বিবাহে রায়মল্ল ও তারার শুভ সম্মিলন হইল। পরে অজয় সিংহ তারার গর্ভজাত এক পুত্র ও এক কন্যা দেখিয়া পরলোক গমন করেন। রঘু ডাকাত কারাগারে পূর্ণ দণ্ডভোগ করিয়া মুক্তি পাইলে পুনরায় রায়মল্ল গোয়েন্দা ও তারার শরণাপন্ন হয়। তাহারাও তাহার সকল দোষ ভুলিয়া গিয়া যতদিন সে জীবিত ছিল ততদিন তাহাকে প্রতিপালন করেন।